কয়েকটা গ্রাম পরেই রয়েছে হিজলপুর গ্রাম। সেখানকার কবিরাজ মশাই হচ্ছে কালীচরণ বাবু। বেশ অনেক দূর পর্যন্ত ওর নাম ডাক রয়েছে, ও বিরাট একটা ভালো ডাক্তার। আশেপাশে কোনো গ্রামের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তারপরে কালীচরণের ডাক পড়ে। কালীচরণ বাবু একটা ভালো ডাক্তার। এমনই একদিন কালো মেঘের বৃষ্টির সময়, হঠাৎ করে কেন যে এই ঝড় বৃষ্টিটা এলো। এসব দিনে ঝড় বৃষ্টি একদমই খারাপ লাগে, ভালো লাগে না। মনে হয় যেন গাছের আম একটাও থাকবে না। কি হারে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, এরমভাবে কি আম থাকে? সব শিলা পড়ে নষ্ট হয়ে যাবে। আর বিদ্যুৎ পড়ে তো আম নষ্ট হয়ে যাবে, কিন্তু এই সাইডে আমি যে নষ্ট হয়ে যাচ্ছি বিদ্যুৎ পড়ে, এটা বুঝতে পারছে না কেউ। এই কথাটা বলার পরে কালীচরণ বাবু দেখতে পায় ওর গেটের সামনে কেউ ঠকঠক করছিল। আর এই ঝড় মেঘের সময় কে এলো এই সময়? এসব বৃষ্টির দিনে কি ভালো লাগে কেউ আসাতে? এই বৃষ্টির সময়ও মানুষ চলে এসলো, দরজা খোলাটা কি ঠিক হবে আমার? কালীপদ বাবু এটা মনে মনে ভাবতে ভাবতে শুনতে পেলো বাইরে থেকে ডাক আসে। তখনই বাইরে থেকে শুনতে পেলো, কালীপদ ডাক্তারবাবু আছেন নাকি বাড়িতে? গেটটা খুলেন। ডাক শুনে মনে হচ্ছে পাড়ার তো কেউ হবে না, এ তো মনে হচ্ছে দূর থেকে এসেছে। আমাকে মনে হয় কেউ যেন ডাকছে একজনা। যাই দেখি গিয়ে কে আসলেও এত বৃষ্টির মধ্যে। গেটটা খুলতে আমার ইচ্ছা করছে না, তবে আমাকে খুলতে হবে। আমি তো একটা ডাক্তার, নাহলে মান সম্মান থাকবে না। এই কথাটা বলার পরে দরজা খুলে দেখতে পেলেন একটা ইয়ং বয়সের একটা ছেলে দাঁড়িয়েছিল ওখানে গেটের সামনে। তা ছেলেটা এত বৃষ্টির মধ্যে খালি গায়ে মাথায় ফাটা বেঁধে আর ধুতি পরে চলে এসেছে আমার বাড়ি। তখন আমি বললাম, তুমি কে? তুমি এত রাত্রিরে ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখানে এসেছো? প্রণাম কবিরাজ মশাই, আমাকে বাঁচান। এই বলে লোকটা প্রণাম করতে লাগলো ডাক্তারকে। এই বলে কবিরাজ মশাইয়ের পা ধরে কাঁদছিল। তারপরে কিছুক্ষণ কাঁদার পরে কবিরাজ মশাই বললেন, কবিরাজ মশাই অনুমতি করে বলল, এর হাত দুটো তো একবারে ঠান্ডা, বলে পাটা সরিয়ে নিল। আর পাটাকে সরিয়ে নিয়ে তারপরে বলল, তুমি করছো কি? এরমভাবে পা ফাঁকেও ধরে নাকি এসে? আর তোমার কি হয়েছে তাড়াতাড়ি আমাকে বলো, বৃষ্টির সময় ঠান্ডা লাগছে। বলছি কি কবিরাজ মশাই, দয়া করে আমার বউটাকে বাঁচান। ওর একটা বিরাট জ্বর হয়েছে, ওই জ্বরের কোনো ওষুধ পাচ্ছি না, তুমি গেলেই তবে কে বাঁচাতে পারবো। তা তোমার বউয়ের কি জ্বর হয়েছে? তা আমার বউটার যে কালা জ্বর হয়েছে কবিরাজ মশাই, ওকে তো বাঁচাতে হবে যে কোনো অবস্থায়, নাহলে আমি একা থাকতে পারবো না। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রঘুপুরে, এই 4-5টা গ্রাম পরেই আমার বাড়ি। এত দূরে ওই ঝড় বৃষ্টির সময় রাতে বেলায় যাওয়াটা ঠিক হবে না সকালে গেলে ভালো হবে? সকালে গেলে মনে হয় যেন ভালো হবে। তোমার কোনো ভয় নেই কবিরাজ মশাই, নদীর ঘাটে আমার একটা নৌকা রয়েছে, নৌকায় টোপরি আছে, তোমার মাথায় কোনো জল পড়বে না, আমি ভালো করে নিয়ে যাব তোমাকে ওই নৌকায় করে। আচ্ছা বেশ বেশ, আমি ঘর থেকে ছাতিটা আর ওষুধের ঝোনাটা নিয়ে আসছি, তুমি কিছুক্ষণ দাঁড়াও, ঠিক আছে? এই কথা বলার পরে কালীচরণ বাবু ওর ঘর থেকে একটা ছাতা নিয়ে এসে দুজনা রওনা দিলেন সে চিকিৎসা করার লেগে। আর লোকটার সাথে যেতে লাগলেন তার বাড়িতে। আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর খুবই ঠান্ডা, এর মধ্যে যেতে আমার ইচ্ছা করছে না একটু। এই বৃষ্টির মধ্যে কোনো রাস্তা নেই, এই সরু মাটির রাস্তা দিয়েই আমরা দুজনা হেঁটে যাচ্ছি নৌকার কাছে। আর আমি তো এই রাস্তা কোনোদিন যাইনি আর চিনিওনি। আর লোকটা আগে আগে যাচ্ছে আর আমি পেছতে পেছতে যাচ্ছি, দিয়ে ছাতা ধরে আমাকে পথ চিনাতে চিনাতে নিয়ে যাচ্ছে ও। তখনই কবিরাজ মশাইয়ের গাটা হালকা শিগড়ে উঠলেন, দিয়ে মনে মনে ভাবতে লাগলো, এত রাত্রে যাওয়াটা কি আমার ঠিক হবে না ভুল হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর কথাটা বলে আমি চলে এলাম। আরে কবিরাজ মশাই তাড়াতাড়ি একটু এসো, ওই ঘাটে আমার নৌকাটা বাঁধা আছে, কোনো টেনশন নেই একদম, বুঝতে পেরেছো? এই কথাটা বলার পরেই লোকটা তারপরে দুজনে হাঁটতে হাঁটতে নৌকার কাছে চলে এলো আর নৌকায় উঠে লাগলো। তখন ওই লোকটা নৌকায় উঠে বলছিল, কবিরাজ মশাই তাড়াতাড়ি উঠে এসো। তখনই কবিরাজ মশাই বলছিল, একটু কানা ছিল তো হালকা, বলছিল এই রাতে বেলায় আমি কি করে উঠবো এত অন্ধকারে। তখন আমি কবিরাজ মশাইকে বললাম, একটু দয়া করেন, কষ্ট করে উঠেন, দেখেন চেষ্টা করে উঠতে পারবেন আপনি। কোনো রকম করে নৌকায় উঠে বসলেন কবিরাজ মশাই। তারপরে দুজনা যাওয়ার লেগে রওনা দিলেও তখনও বৃষ্টি থামেনি, খুবই জোরের বৃষ্টি লেগেছিল, আজকের দিনটা একদমই খারাপ। তখনই কবিরাজ মশাই বললেন, এত ঝড় বৃষ্টির সময় শেয়াল কুকুরেরও কোনো ডাক বাতাস পাওয়া যাচ্ছে না, আর এই ঘিটঘিটে বৃষ্টি আর এই ঝড় হচ্ছে আর নৌকাটা কী হারে দুলছে, আমার তো একবারে ভয়ে জান শুকিয়ে গেছে, নৌকাটা তো ডুবে যাবে না তো? এমন সময় লোকটা বলে উঠলো, কবিরাজ মশাই আমার বউটা ভালো হয়ে যাবে তো? এই কথাটা শোনার পরে কবিরাজ মশাই বলল, দেখো আমি তোমার বউকে না দেখা পর্যন্ত তো বলতে পারবো না ভালো হবে কি না, কিন্তু আশা করছি ভালো হয়ে যাবে তোমার বউ, কোনো চিন্তা নেই তোমার। ওইসব ভালো হবে না ওইসব কথা বলবেন না কবিরাজ মশাই, ঠিক আছে? আমার শুনে হালকা হালকা ভয় লাগে, ঠিক আছে? ওইসব কথা আমার খুবই খারাপ লাগে।
এই ঝড় বৃষ্টির সময় হালকা হালকা বৃষ্টিটা থামলো, তখনই দেখতে পেলো কি কবিরাজ মশাইয়ের চোখে হালকা হালকা ঘুম আসছে। তাহলে কবিরাজ মশাই একটু ঘুমার লেগে রেস্ট নিল। তখনই নৌকা চালক একভাবে নৌকা চালাতে চালাতে হালকা হালকা হাঁপিয়ে গেছিল, তাই ওরও চোখটা লেগে গেছিল। তখনই কবিরাজ মশাই বলে উঠলেন, কি ব্যাপার মাঝি, এখনও আমি ভোগ জলে এখনও পৌঁছায়নি, কতক্ষণ লাগবে আর? কিন্তু কবিরাজ মশাই কোনো উত্তর পেলেন না ওই কথাটার। এ কি কোনো উত্তর দিচ্ছ না যে? তো তুমি কি কথাবার্তাটা কি বলবে না নাকি? জাল লেগে আসছি সেই জন্যই না বলে তাহলে আমাকে বাড়িতে থুয়ে এসো, কতক্ষণ লাগবে? এতক্ষণ ধরে কি পৌঁছাচ্ছ না? আর কি হচ্ছে এখানে? এমন সময় বিদ্যুৎ চমকে নৌকার একটু সাইডে পড়লো বিদ্যুৎটা। ঠিক তখনই কালীচরণ বাবু দেখতে পেলেন নৌকাটা তো আফসাফ চলছে, নৌকাটা কে চালাচ্ছে? তখনই কালীচরণের ভয় হয়ে গিয়েছিল একরকম। তখনই দেখলো কি নৌকার দাঁড়টা আফসাফই চলছে। তখনই কালীচরণ বাবু চিৎকার করে উঠল। তার কিছুক্ষণ পরেই কালীচরণ বাবু চিৎকার করে উঠে বলল, এ কি মাঝি কোথায় গেল? আর নৌকা কি করে চলছে আফসাফ? নৌকা তো এরমভাবে চলা উচিত না। তখনই কালীচরণ বাবু বলল, কি ব্যাপার, নৌকার দাঁড়টা একা একা চলে যাচ্ছে কি করে? একা একা তো নৌকার দাঁড় চালা যায় না, আর এটা আফসাফ কি করে চলছে নৌকাটা? এটা দেখে কালীচরণের খুবই ভয় লেগে গেল। তখনই কালীচরণ বাবু ওদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ আছে কি না, তার সাথে সাহায্য চাবো। তারপরে দেখলো মাঝ জলে কেউ নেই, নৌকাটা আফসাফই চলছে। কিন্তু কালীচরণ বাবুর এত বলার পরেও নৌকা কিন্তু থামলো না, নৌকা একভাবেই চলে যাচ্ছিল। তখনই কালীচরণ বাবু বলতে লাগলো, একটু আগেই তো আমার সাথে ওই লোকটা ছিল, ওই লোকটা কোথায় গেল? আমি হঠাৎ করে আমার চোখ লাগাতে লোকটা যে কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না। এই বলার পরে কালীচরণ বাবুর খুবই ভয় লেগে গিয়েছিল। তারপরে কি হলো? তারপরে কালীচরণ বাবু এদিক সেদিক থেকে বিরাট হাসির আওয়াজ পাচ্ছিল জোরে জোরে। এই শুনে তো কালীচরণ বাবুর জান একদমই বেরিয়ে গিয়েছিল। তখনই কালীচরণ বাবু বলে উঠল, কে এত জোরে জোরে হাসছো মাঝ গঙ্গার মধ্যে? কালীচরণ বাবু এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না, আর সেটা দেখে কালীচরণের একদম ভয়ে হয়ে গিয়েছিল। কিন্তু কালীচরণ বাবু ওকে বলল, নৌকাটা থামো। তারপরে এরম সময় একটু বিদ্যুৎ চমকানোর পরেই দেখতে পেলো ওটা ভূতে চালাচ্ছে নৌকাটাকে। কিন্তু অন্য ভূতর থেকে এই ভূতটা কিন্তু একটু দেখতে ভালো লাগলো আমার। তখনই কালীচরণ বাবু বলে উঠল, কে ওখানে? তখন এই সুন্দর ভূতটা বলল, কি রে, চিনতে পারলি না? না রে, না তোমাকে চিনতে পারলাম না, কে তুমি? আরে আমি পাঁচু, তুই চিনতে পারিসনি? আজ তোকে ছাড়বো না আমি। আজ অনেক দিন পরে তোকে আমি হাতের নাগাতে পেয়েছি, আজ তোকে আমি কোনোভাবেই ছাড়ছি না, আজ তোকে মারবো। তখনই কবিরাজ মশাই বলল, কে তুমি? তুমি আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি তোমার। এই কথাটা বলার পরে কালীচরণ বাবু শোনার পরেই এই ভূতটা বিরাট জোরে জোরে হাসতে লাগলো কালীচরণ বাবুর কথা শুনে। এটা দেখে তো কালীচরণের হয়ে গেছিল একদম মরে যাবে এরম ধারায় ব্যাপার। এমন সময় কালীচরণ বাবুর বিরাট ভয় লেগেছে, কিন্তু সবারই ভূত দেখলে শরীর ঠান্ডা হয়ে যায়। আর এই শীতের মধ্যে কালীচরণ বাবুর মুখ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে ভয়ের জ্বালায়। তুই আমার মেয়েকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না, যে কোনো অবস্থায় আজকে তোকে জলে ডুবিয়ে ডুবিয়ে মারবো, আর এই জলেই তোর ঠান করবো, তোকে জল ভূত করবো। আমি তোমার মেয়েকে মারিনি, বুঝলে? আরে তুই রে মেরেছিস আমার মেয়েরে, তুই মিথ্যে কথা বলছিস, আমি বুঝতে পারি না হয়তো, এই ভেবেছিস? মনে কর এরম ধারায় একটা ঝড় বৃষ্টির সময় ছিল। তারপরে কি হলো মনে কর, এই ঝড় বৃষ্টির সময় আমি তোর বাড়িতে ডাকতে গিয়েছিলাম, কবিরাজ মশাই বাড়িতে আছো? এই রাতে বেলায় এত ঝড় বৃষ্টির মধ্যে কে এসে আবার উপস্থিত হলো আমার বাড়িতে, দেখি গিয়ে। আরে কবিরাজ মশাই, আমি পাঁচু, রঘুপুর গ্রাম থেকে আসছি, তোমাদের গ্রামের কয়েকটা গ্রাম পরেই। তখনই দেখলাম দরজাটা খুললো কথাটা শুনে। তখনই কালীকুমার ডাক্তার বললেন, কি চাই এত রাত্রিরে, আর কি ব্যাপার তুমি এখানে? তখনই আমি বললাম ডাক্তারকে, দয়া করে আমার মেয়েটাকে বাঁচান, ওর খুবই জ্বরে পড়ে আছে। তা তোর মেয়ের কি হয়েছে? তা আমার মেয়ের বড় জ্বর হয়েছে কবিরাজ মশাই, তোমাকে যেতেই হবে। এখন যাওয়া সম্ভব না, আমি কাল সকালবেলায় গিয়ে দেখবো, তুই এখন বাড়ি যা, বুঝতে পারলি আমার কথা? কালকে না কবিরাজ মশাই, তোমাকে আজকে যেতে হবে, না হলে আমার মেয়ের সকালবেলায় কিছু হয়ে যেতে পারে, বুঝতে পারলে? এই কথাটা বলার পরেই কবিরাজ মশাই বললেন, আচ্ছা মুশকিলে পড়া গেল রে, ঠিক আছে দাঁড়া আমি আসছি। তুই তখনই ঘরের মধ্যে থেকে একটা ছাতা আর ওষুধের বাক্স নিয়ে আসলি, দিয়ে তখনই আমার সাথে যেতে লাগলি। সেই দিন আমি তোকে নৌকায় করে আমার বাড়ি নিয়ে গিয়েছিলাম, তোকে বুঝতে পারলি? দিয়ে আমরা দুজনা রওনা দিয়েছিলাম, মনে আছে তোর? বুঝতে পেরেছিস তো সেদিনকার কথাগুলো? কিন্তু আমার মেয়েকে তুই ভুল ওষুধ দিয়ে মেরে ফেলেছিস, এর লেগে আমার মেয়েটা মরে গেছে বলে আমি মরে গেছিলাম। তখনই উনি বললেন, আমি ওকে মারিনি। তখন এই ভূতটা বলল, তুই মেরেছিস, আমি আজ তোকে শেষ করে ফেলবো যে কোনো অবস্থায়, এই বলে চলে আসতে লাগলো ওকে মারার লেগে।
আর তখনই ভূতটা কিছুটা আসার পরে কালীচরণ বাবুর গলা টিপে ধরে শক্ত হাত দিয়ে মারতে লাগলো কালীচরণকে। তখনই কালীচরণ ঝিঙাতে লাগলো আস্তে আস্তে করে। তখনই কালীচরণ বাবুর হালকা হালকা চিৎকারে আওয়াজ আসছিল, আজ তোকে কেউ বাঁচাতে আসবে না, আমি আজ তোর ডাক্তারি করছি না উপরে যাওয়ার টিকিটের, তাই চুপচাপ বসে রাখ, তারপরে আমি তোকে উপরে পাঠিয়ে দিচ্ছি, হি হা হা হা। আর আমাদের মতন লোক তো জানে ভূতের হাত খুবই শক্ত হয়, তাই কালীচরণ বাবু হালকা হালকা বুড়ো মানুষ, তাই এতক্ষণ ধরে টিপে মারতে পারছে না। তাই আমরা মনে করি ভূত বিরাট শক্ত হাত হয়, কিন্তু ভূতের হাত এমন কিছুই হয় না, নরম তুলতুলে হাত হয়। আর টিপে ধরে জলে ফেলে দিলেন কবিরাজ মশাইকে। তখনই কবিরাজ বাবুকে ফেলে দিয়ে ওই নৌকার নিয়ে মাছ জলে যেন মিলিয়ে যায়। আর কবিরাজ মশাই কাউকে দেখতে পায় না, চিৎকার করতে লাগে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই জলে আমাকে ফেলে দিয়ে মেরে দিয়ে গেল। আর কবিরাজ মশাই হালকা বুড়ো মানুষ ছিল, তাই মেলাক্ষণ সাঁতরানোর পরে হালকা হালকা ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু এমন জল কবিরাজ মশাইয়ের আজকে মৃত্যু নেই, নাহলে এত বড় জলে এসে কেউ কুমিরে এসে কবিরাজ মশাইকে মেরে ফেলতো খেয়ে। কিন্তু কবিরাজ মশাইয়ের মরণ নেই আজকে, কিন্তু মরণ নেই বলে আজকে মরবে না। তাই দেখতে পেলো একটা লোক নৌকা নিয়ে আসছিল, আর তখনই দেখতে পেলো লোকটা, কি ব্যাপার, ওখানে একটা বুড়ো লোক ডুবে ডুবে মরছে, মাঝগঙ্গায় কি করে এলো। তখনই জোরে চলে গেল নৌকা চালক। কিছুটা যাওয়ার পরে দেখতে পেলো একটা বুড়ো লোক মাঝ জলে পড়ে পড়ে ডুবছে, আমাকে তো ওকে বাঁচাতেই হবে। আর লোকটা দূর থেকে চিনতে পারেনি, তাই কাছে গিয়ে দেখলো, এ কি কবিরাজ মশাই যে, এত জলের মধ্যে তুমি কি করছো? তা কবিরাজ মশাই তোমার এই অবস্থা কে করলো? লাও উঠে এসো, উঠে এসো, যে করেছে তারপরে বলবে এসে। এই আমি হাত বাড়ালাম, হাত দুটো ধরো শক্ত করে, এই বলে নৌকায় উঠে পড়লো কবিরাজ মশাই, বেঁচে গেল এই যাত্রায়। তখনই কবিরাজ মশাই দিনুকে সব কথা খুলে বলল। তখনই দিনু বুঝতে পারলো। তখনই দিনু বলতে লাগলো, তুমি পাঁচুর নৌকায় উঠেছিলে? পাঁচু তো আজ 7 বছর আগেই মারা গেছে, তাই পাঁচুকে তুমি কি করে দেখতে পেলে? যখনই পাঁচুর মেয়েটা মারা গেল, তার কিছুদিন পরেই তো পাঁচুর বউটা একটা শহরের একটা লোকের সাথে পালান গেল। তখনই পাঁচু কিছু রাগের জ্বালায় গলায় দড়ি দিয়ে মারা গেছে, বুঝতে পারলে? তখনই পাঁচু ইসি দিশি না পেয়ে রাগের জ্বালায় পাঁচু আত্মহত্যা করেছে। পাঁচুর সাথে খুবই খারাপ হয়েছে। কিন্তু দিনু একটা মাতাল লোক ছিল, ওই মাতালের মুখ থেকে এত সুন্দর কথা শোনার পরে খুবই ভালো লাগলো আমাদের শুনে। এই বলে দিনু ধারে নৌকাটা ভিড়িয়ে কবিরাজ মশাই আর দিনু নেমে পড়লো, দিয়ে চলতে লাগলো। তখনই দিনু বলল, চলেন কবিরাজ মশাই, তোমার বাড়ি পর্যন্ত আমি তোমাকে পৌঁছে দিই, নাহলে তুমি তো একটু ভয় পেয়েছিলে, আর ভয় পাবে না, আমি তোমার সাথে যাচ্ছি। তখনই কবিরাজ মশাই মনে মনে ভাবছিল, এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে, আর কোনো মানুষ যদি তাড়াতাড়ি কোনো রোগবাগ হয় আমি দৌড়িয়ে যাব, নাহলে আমার সাথে আবার দ্বিতীয়বার হতে পারে এইসব কথা। এই ভিডিওটা দেখে আমরা বুঝলাম, কোনো মানুষ যদি ঝড় বৃষ্টির সময় যদি ডাক্তারের যদি চিকিৎসার যদি সমাধান চায়, তাহলে যাওয়া দরকার। যাই হোক, লোকটার সাথে খুব খারাপ হয়েছিল, আর এখানে গল্পটা শেষ হলো। তাই এরকম ধারা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ধারা সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়। এই যে কালু, দোকানটা ঠিক করে রাখবি আমি কাল ফেরা পর্যন্ত, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ মদন দা, তোমার কোনো টেনশন নেই, আমি ঠিক করে রাখবো দোকানটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখে শুনে ঠিক করে রাখবো, ঠিক আছে? কাল তুমি যখন ফিরবে তখনই ওই বড় বাইনার মিষ্টিগুনা ধরবো, কিন্তু তার আগে ধরবো না, বুঝতে পারলে মদন দা? আমি কাল ফিরি, তারপরে ওই নিয়ে কথা হবে, আজকে থাক, এইসব নিয়ে কথাবার্তা বলা ভালো লাগছে না, ঠিক আছে? আমি আসছি রে কালু, ঠিক আছে থাক। হ্যাঁ ঠিক আছে মদন দা, তুমি যাও। কচুপুর গ্রামের একটা বিক্রিকর মিষ্টির দোকান রতনদা। খুব একটা খারাপ চলে না মিষ্টির দোকানটা, খুবই ভালোই চলে মোটামুটি। অনেক দিন হয়ে গেছে মদনের ঠাকমার খোঁজ খবর নেয়নি। ঠাকমাটা কেমন আছে কিছুই তো বুঝতে পারছি না, একবার দেখে আসবো নাকি, এই ভেবে মদন রওনা দিল। তাই আজ চলেছে মদন ওর ঠাকুমার বাড়ি, মেলাদিন যায়নি তো, তাই যেতে ইচ্ছা করছে। আর ওর ঠাকুমার তো দাদু নেয় মারা গেছে, তাই দুটো মিষ্টি নিয়ে মদন ওর ঠাকুমার বাড়ি রওনা দিল। ট্রেন থেকে ধুবনিয়ান থেকে ধুয়োলিয়ায় এসে যখন পৌঁছালো ট্রেন, তখন নাই নাই করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল। খানিকটা পথ এগোতে একটা লোক দেখতে পেলাম, মেলাদিন যায়নি তো, একটু শুধিয়ে নি, লোকটাকে কমনে যেতে হবে। বলছি কি ও কাকা, শুনছো? কদমতলার মোড় যাব, কোন সাইড দিয়ে যেতে হবে তুমি কি জানো? বলছি কি তুমি কদমতলা চিনো কাকা? কোন পথ দিয়ে যেতে হবে আমাকে কি বলতে পারো? ও, তুমি কদমতলার মোড়ে যাবে, এই পথটা দিয়ে সোজা চলে যাও, একবারে কদমতলার মোড়ে গিয়ে উঠবে, বুঝতে পারলে? এই 20-30 মিনিটের মতন পথ, একটুখানি হাঁটলেই পৌঁছে যাবে, কোনো ব্যাপার নেই, একটুখানাই তো রাস্তা। আর আধ ঘন্টার পথ একটুখানি হয়, ও তো মেলা সময় লাগবে হাঁটতে হাঁটতে, পাও ব্যথা হয়ে যেতে পারে। আচ্ছা, অন্য কোনো রাস্তা নেই যাওয়ার? হ্যাঁ আছে বলতে একটা রাস্তা আছে, ওই বাঁ হাতে যেতে একটা রাস্তা আছে সরু যেতে, ওটা দিয়ে গেলে শর্টকাট হবে, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে।
ওইটা দিয়ে যেতে যেতে খানিকটা হাঁটলেই দেখতে পাবে একটা পুকুর, ওইটা দিয়ে হাঁটবে তুমি, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। পুকুরের সাইড দিয়ে হাঁটলে দেখতে পাবে একটা সরু আলের পথ পড়বে, আর ওটা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি চলে যাবা। নাহলে রাস্তা ভুল করলে আমার কোনো ব্যাপার নেই, বুঝতে পারলে তো? ওটা দিয়েই হাঁটতে হবে তোমাকে। কিন্তু যেতে পারবে তো আলপথটা ধরে? কিন্তু রাস্তা যদি ভুলে যাও তাহলে আমার কোনো চিন্তা নেই, বুঝতে পারলে তো? আমি তোমাকে বলার কথাও বলে দিলাম, তারপরে তুমি যদি ভুল করো তাহলে আমার জন্য পরে দোষ দিও না। বলছি তুমি যদি না চিনতে পাও, ওখানে দেখবে একটা পচা ভিক্ষা করে, ওকে বলবে 10 টাকা দিয়ে, তাহলে চলে যাবে ও তোমার সাথে। না না, চিনতে পারবো, কোনো চাপ নেই। তুমি ভালোই উপকার করেছো কাকা, তোমার এই উপকার আমার সারা জীবন মনে থাকবে। আমার ওই সাইডে গেলে আমার একটা মিষ্টির দোকান আছে, তুমি যদি কোনো দিন যাও তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো, এই কথাটা বলার লেগে আমাকে। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো, ঠিক আছে, কোনো দিন গেলে তোমার দোকানে ঢুকে দুটো মিষ্টি খেয়ে আসবো। আর ও তোমার যেটা বললাম ওটা দিয়ে চলে যাবে সোজা। আর সন্ধ্যা হয়ে গেলে ওই পুকুরের পাড়ে কিছু একটা জিনিস থাকে, যত সব বাজে কথা এইসব বুড়ো কাকাদের কাছেই থাকে। শালা খেয়ে দিয়ে তো কোনো কাজ পায় না, মানুষজনকে ভয় পাওয়ানোর জন্য যে কী যে করে এরা, আমি তো কিছুই বুঝতে পারি না। আমার সাথে করলো ঠিক আছে, অন্য কারোর সাথে করলে এটা ওকে মার পড়তো ওর পিঠে একটা। আরও বেশ খানিকটা যাওয়ার পরে পৌঁছালাম ওইটা রাস্তার দিকে। উফ, ওই লোকটা বললো একটুখানি পথ, এ তো শালা আমার হেঁটে হেঁটে ফুরাচ্ছে না রাস্তায়, আর কত হাঁটবো, পা তো ব্যথা হয়ে গেল। একটু বসার জায়গা পেলে ভালো হতো। এতখানি কি হাঁটা সম্ভব? আমার মতন মোটা মানুষের সারাদিন ছানার মিষ্টি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি। তখনই পেছ থেকে আমি শুনতে পেলাম কোনো একটা রিক্সা চালক শোধাচ্ছে, কোথাও যাবেন নাকি বাবু? তাহলে আমাকে বলুন, আমি তোমাকে থুয়ে আসছি। হ্যাঁ, কদমতলার মোড়ে যাব। পথে একটা লোকের সাথে দেখা হলে আমি শোধাই, এই রাস্তাটা দিয়ে বলে শর্টকাট যাওয়া আসা হয়, তার লেগে আমি এটা দিয়েই আসছিলাম। আমি তো ওই লোকটা বললে এমনি দিয়ে কেউ যাতায়াত করে না। ঠিক আছে, তুমি আমার রিক্সায় উঠে এসো, তারপরে আমি তোমাকে কদমতলার মোড়ে নামিয়ে দিচ্ছি। আমি ওই রাস্তা দিয়েই যাচ্ছি, কোনো চাপ নেই, চেপে পড়ো। তুমি খুব বড় সাহায্য করলে আমাকে। আমি একটা মোটা মানুষ, মেলাক্ষণ হাঁটতে পারছিলাম না, এবার মনে হয় আমি মরে যেতাম না রিক্সাটা পালে। খুবই ভালোই হলো তোমাকে পেয়ে রিক্সাটা। তা বাবু, আসছো কোথায় থেকে? এ গায়ে তোমাকে আগে দেখেছি, আমার তো মনে পড়ছে না। তোমাকে তো মনে হচ্ছে নতুন গ্রামের লোক, আমি কোনোদিন দেখিনি। আমার গ্রামের নাম হচ্ছে ধুবুলিয়া গ্রাম, আমি ওই গ্রাম থেকেই আসছি। তাও ভাগ্যে ভালো দুপুরকার ট্রেনটা পেয়ে গেলাম, নাহলে তো এখনও পৌঁছাতাম না, ট্রেন লেট চলছিল আজকে। কিন্তু এই পুকুর পাড়ে সন্ধ্যে গড়ালে আর কেউ আসে না, কি জানো, কেউ একটা ভয় পায়, তার লেগে এটা দিয়ে কেউ আসতে চায় না। তা কেন হয়ে এটা দিয়ে কেউ আসে না কেন? কিসের ভয় লাগে ওদের, আমাকে একটু বলবে তোমরা? গাঁয়ের লোকের বিশ্বাস এই রাস্তাটাই পুকুরের সাইডে বলে ভূত থাকে, তাই কেউ রাতে আসতে, ওখানে বলে ভূত পেট থাকে, কেউ আসতে চায় না ওটা দিয়ে, তার লেগে। ভূত পেট দূর, ওসব জিনিস হয় না, ওসব হচ্ছে মানুষকে ভয় পাওয়ানোর জন্য। ওই পুকুরে মেলা মাছ থাকে তো, তাই ওই পুকুরের লোকটা ওখানে ভয় পাওয়ানোর লেগে এসব কথা বলেছে তোমাদেরকে। এসব জিনিসই হয় না কোনো দিন। ভূত বলে কেউ জিনিস দেখেছে কোনো মানুষ? এসব বাজে কথা, আমি বিশ্বাস করি না। ঠিক আছে বাবু, ওইসব বাদ দাও, আমরা পৌঁছে গেছি কদমতলার মোড়ে, আর কোনো চাপ নেই। এবার নেমে পড়ো তুমি গুটি গুটি পায়ে। ওই যে সামনে আলপথ দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আগাই যান, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন, বুঝতে পারলেন বাবু? রাত হতে চললো, আর দেরি করো না, নাহলে ভয় পেতে পারো তুমি। ঠিক আছে, তার লেগে তাড়াতাড়ি হেঁটে যাও। এই শুনে আমি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম ওই লোকটার কথা শুনে। আর আমি তো ভূত প্রেতকে বিশ্বাসও করি না, দেখা যাক, যদি আমার ভাগ্যে যদি ভূত প্রেত থাকে তাহলে একটু কথা সাক্ষাৎ বলবো। মেলাদিন ভূতের সাথেও দেখা করিনি আমি, একটু ভূতের সাথেও দেখা হয়ে গেলে খুবই ভালোই হয় আমার। দেখি যাই, দুটো মিষ্টিও দেবো যদি দেখা সাক্ষাৎ হয়, দেখতে পেলে একটু ভালোই হবে। ভূতটাকে বলবো আমার দোকানে মিষ্টি খেয়ে এসো, একদিন যাবে। আর এই রিক্সা চালক চলে গেল, আমার ভাড়াটাও নিল না। যাক, ওইসব 7-5 কথা ভেবে লাভ নেই, আমি হাঁটা শুরু করি। একে রাত হতে চললো, তখন ঠাকুমা ঘুমিয়ে যাবে, তখন গেট খুলবে না, তখন আমার সারা রাত বাইরে দাঁড়িয়েই থাকতে হবে। তখন তো বুঝতেই পারছো তোমরা, ওই ঠান্ডায় আমি এখানে কি করে থাকবো একা একা। এই তো ঠাকুমার বাড়ি পৌঁছে গেছি এইসব কথাবার্তা বলতে বলতে। আর কিছুটা পথ হাঁটার পরে আমি ঠাকুমার বাড়ির সামনে এসে ডাকতে লাগলাম, ও ঠাকুমা, ঠাকুমা বাড়িতে আছো নাকি? গেটটা খোলো, আমি তোমার লাতি পৌঁছে তোমার বাড়িতে এসেছি মেলা দিন পরে, ভুলে গেলে নাকি? গেটটা খোলো ও ঠাকুমা। বলছি কি, আমাকে চিনতে পারলে না? আমি তোমার লাতি। ও আচ্ছা, তুই মদন, কতদিন বাদে এলি রে, তোকে তো চিনতেই পারা যাচ্ছে না। মিষ্টি গড়িয়ে গড়িয়ে তুই তো মিষ্টির মতন মোটা হয়ে গেছিস রে, তোকে তো চিনতেই পারা যাচ্ছে না একদম। সেও ভালো তুই এসেছিস, সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। চল আমার ঘরে উঠে চল, এখন মেলা দূর হেঁটে এসেছি, পা হাত পা ধুয়ে দুটো খাবি। তা মদন, তোরা কেমন আছিস রে? সব ঠিকঠাক আছে তো তোদের সব কিছু? মিষ্টির দোকান কেমন চলছে, ভালো তো?
আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, সব ঠিকঠাকই চলছে, মিষ্টির দোকান মোটামুটি ভালোই চলছে। তা তুই এলি কোন পথ দিয়ে? তা গাড়ি ঘোড়া কিছু পেয়েছিলি না হাঁটতে হাঁটতে আসলি? তুই তো এত মোটা মানুষ, হাঁটতে হাঁটতে তো আসতে পারবি না এত রাস্তা। ওই রাস্তায় একটা বুড়ো লোক পেয়েছিলাম, তাই শুধালাম শর্টকাট রাস্তা কোনটা হবে। তা বললো ওই পুকুরের সাইডে আলের রাস্তাটা আছে, ওটা দিয়ে আসলাম, ওটা দিয়ে শর্টকাট হলো। একটা রিক্সাও পেয়ে গেলাম, ওটা রিক্সাওয়ালা বললো এই আলটা দিয়ে সোজা চলে যাও, তাহলে পৌঁছে যাবে। খুবই ভালো হলো, এটা দিয়ে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এই বিকালবেলায় পুকুরের পথ দিয়ে আসলি, কি করেছিস কি রে? ওই রাস্তা দিয়ে কেউ আসে নাকি? আর ওই রাস্তায় তুই রিক্সা কোথায় পেলি? ওই রাস্তায় তো রিক্সা ফিস্কা কিছুই তো চলে না। আরে ওই পথ দিয়ে তো কেউ যাওয়া আসা মেলা দিন থেকেই করে না, তুই রিক্সা ফিস্কা পাসনি, তুই ভুলে হেঁটে হেঁটে এসেছি। আসল কথা, তুমি মেলা দিন ওই রাস্তায় যাওনি তাই জানো না রিক্সা চলে। আসল ঠিক আছে, ওইসব কথা বাদ দাও, তুমি কেমন আছো বলো তো? এইসব কথা বাদ দিয়ে এইভাবে গল্প করতে করতে মদনের সেই দিনটা কাটলো। খুবই ভালোই গেল মদনের গল্প করতে করতে সারা রাত। তারপরের দিন বিকালবেলায় সন্ধে প্রায় হয় মদন বাড়ি ফেরার লেগে তৈরি হচ্ছিল, তখনই ঠাকমা তোমার খাবার দাবার খেয়ে কত দেরি হয়ে গেল বলো তো? এত দেরি করলে কি আর হয়? ওই রাস্তায় কি রিক্সা ফিস্কা এখন আর পাবো? আমাকে এই মোটা মানুষ হাঁটতে হাঁটতে যেতে হবে, মেলায় ক্লান্ত হয়ে যাব। তা মদন আজ থেকে জানা, কাল ভোরে যাবি, কোনো চাপ নেই, আজ মেলা আজ রাত হতে চলল। না না ঠাকুমা, আমাকে যেতে হবে, কালকে একটা বড় বায়না রয়েছে মিষ্টি, না গেলে আমাকে আবার বকবে ওরা। হ্যাঁ গো ঠাকুমা, আমি আসছি গো, তবে তুমি সাবধানে থেকো, ঠিক আছে? তুমি কিন্তু আমার বাড়ি যেও একদিন, কিন্তু সাবধানে যাস মদন, তোকে থাকতে বললাম তাও তুই থাকলি না, কিন্তু সাবধানে যাস, ঠিক আছে? তোকে মানা করছি, ওই পথ দিয়ে সাঁঝবেলায় যাস না, খুবই খারাপ একটা পথ, বুঝতে পারলি মদন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি বুঝলে ঠাকমা। এইসব কথা বলেই ঠাকমার বাড়ি থেকে রওনা নিলাম। কি যে ঠাকমাও তো পাগল হয়ে গেছে দেখলাম, এসব ভূতের গল্পে আজও বিশ্বাস করে ওরা। ওসব ভূত বলে কোনো জিনিস হয় না, ওরা জানেই না মনে হয়। আমাকে কিছুদিন থেকেই ফের গ্রামের লোককে বোঝাতে হতো ওইসব জিনিস বলে কিছুই নেই, সব তোমাদের মনের ভুল, বুঝতে পারলে? তখনই মদন এইসব কথা বাদ দিল আর মনে মনে ভাবলো আমি ওই পথ দিয়ে গেলে দেরি হয়ে যাবে, তাই আমাকে শর্টকাট মারতে হবে, পুকুরের ওই সাইড দিয়ে যেতে হবে। আর চারি সাইড ফাঁকা ছিল, দুই সাইডে দুটো জমি ছিল, আর মিডিল দিয়ে আল দিয়ে হাঁটছিল মদন। কিছুটা হাঁটার পরে মদন অনুভব করতে পারলো সে যেন একা হাঁটছে না, ওর পেছতে পেছতে মনে হয় যেন কেউ আসছে। তার লেগে মদন কি হয় দেখা যাক মদনের সাথে। এই ভেবে মদন পেছ ঘুরে বলল, কে? আমার পেছতে কে রয়েছো? তারপরে এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না মদন, আর কিছুক্ষণের লেগে হালকা হালকা ভয় লেগে গেছে। মনে হলো আমার পেছতে দিয়ে কেউ হাঁটছিল, তা কিন্তু কাউকে তো কিছু দেখতে পাচ্ছি না পেছতে। দূর, মনে হয় যেন আমার মনের ভুল, এসব জিনিস আবার কিছু হয় নাকি? যাক যাওয়া যাক। হঠাৎ কিছুটা যাওয়ার পরে মদন শুনতে পেল একটা মোটা কাকের ডাক। তখনই মদন হালকা চমকিয়ে পেছতে তাকালো, তারপরে চমকে গিয়ে এসি না পেয়ে তারপরে দেখলো একটা কাকতালোয়ার উপরে একটা কাক রয়েছে মোটা, আর ওই ডাকছে পেছতে। আর একটা কালো মোটা কাক, কত সুন্দর কাকের গলাটা, আমি শুনেই কেমন যেন ভয় পেয়ে গেছিলাম। তা কালের গলাটা যেন এরম ধারাই হয়। তাই এসব অসময় এসব দাঁড় কাক এখন ডেকে উঠলো কেন? এই বিকালবেলায় তো কাক থাকে না, তাই কাকতালোয়াটার ওপরে কাকটা কি করছে? তবে কি এখানে সত্যি কিছু থাকে নাকি? আমি তো তাই তো ভাবছি, এখানে কি কিছু থাকে? যাক, এসব কথা বাদ দেওয়া যাক আর হাঁটা দেওয়া যাক, না হলে ট্রেন মিস করব। আমার মনের ভুলও হতে পারে হয়তো। তখনই মদন ওইসব কথা বাদ দিয়ে পুকুরের সাইডে এসে দেখতে পেল একটা যুবক মহিলা ওখানে বসে রয়েছে পুকুরের সাইডে, ঠান্ডা হাওয়া খাচ্ছে। আমি বুঝতে পারলাম না এই রাতের বেলায় এখানে একটা মহিলা কি করছে, তাও আবার যুবক। আর এইসব দেখে মদন হালকা চমকে উঠলো আর বলল, তুমি এখানে একা একা বসে কি করছো এত রাত্রিরে? তখন ওই যুবক মেয়েটা বলল, তুমি এই সময় এই রাস্তা দিয়ে আসছো কানে? তুমি জানো না কোনো জীবিত লোক এই রাস্তাটা দিয়ে রাতের বেলায় আসে না? এই পুকুরের সাইডে ভূত থাকে। তখনই মদনের মনে মনে রাগ হলো আর বলল মেয়েটাকে, এখানে বলে জীবিত লোক আসে না, তা তুমি তো বসে আছো এখানে, তা জীবিত লোক আসবে না কেন? তা তুমি কার কথা বলছো? আমার কথা বলছো? তা আমি তো আর জীবিতই নয়, আমাকে একবার দেখবে নাকি তুমি? এই বলে মেয়েটা বিরাট জোরে জোরে হাসতে লাগলো। যুবক মেয়েটাকে দেখতে তো ভালোই লাগছিল, তা এরম রক্ত মাখা মুখে আমার দেখতে ভালো লাগলো, কিন্তু মদনের দেখতে ভালো লাগলো না। ওটাকে দেখে মদন একদম ভয়ে দাঁত ফাঁত বের করে শিগড়িয়ে ওখানে টাটাচ্ছিল, আর তখনও মেয়েটা হাসছিল একভাবে। কিন্তু আমার দেখে মেয়েটাকে খুব ভালো লাগলো, আমি দেখতে পেলাম মদনের সাথে ভালোই মানাবে বিয়ে দিল। আর এরম মদনের মতন সাহসী মানুষও এরমভাবে চিৎকার করে, দাদু গো বাঁচাও, এখানে ভূত রয়েছে, এবার তো আমি শেষ।
এটা দেখে আমার খুবই ভালো লাগলো, মদনের মতন সাহসী মানুষ আর মোটা মানুষ এরমভাবে দৌড়োতে। যাই হোক, মদনের ভুঁড়িটা কমবে হালকা হলেও, এরমভাবে দৌড়া মদন, তোর ভুঁড়িটা কমবে ভালোভাবে। আর তখনই দেখতে পেলো সেই রিক্সা চালককে। তখনই মদনের মতন সাহসী মানুষ বলল ওই লোকটাকে, তুমি আমাকে বাঁচাও, ওই পুকুরের সাইডে আমি ভূত দেখে আসলাম। আর দেখে আমার ওটা দেখে খুবই যেন ভয় পেয়েছি। আমি ওটা দিয়ে বাড়ি আসছিলাম, তখনই আমি দেখলাম পুকুরের সাইডে একটা যুবক মেয়ে বসে আছে। তখনই আমি মুখ ঘোরাতে বললাম আর দেখলাম কি ওটা ভূত। তা ঠিক আছে, এইসব কথা বাদ দিয়ে তুমি রিক্সায় উঠে এসো। তখনই মদনের মতন সাহসী মানুষ ওই রিক্সা চালককে শোধাতে লাগলো, ওই পুকুরের সাইডে আমি কাকে দেখলাম। তা বলছি কি ভাই, আমি ওখানে কাকে দেখলাম, তুমি কি ওকে চিনো না নাকি? তা তোমরা যে বলছিলে ওখানে সন্ধে নামের পরে কেউ যায় না, ও হয়তো তোমরা জানতে পারো, গ্রামের তো লোক, তা আমাকে বলো না ওই মেয়েটা কি আর কি করে বা মরেছিল। তা তুমি শুনবে কি হয়েছিল। তা ওই মেয়েটা মা মরা, ওই মেয়েটার নাম ছিল লক্ষ্মী, এই গ্রামেই থাকতো আমাদের সাথে। তখন একটা ছোট শিশু ছিল না, আর আজ থেকে 2 বছর আগে ওই পুকুরের জলে ডুবে মারা গিয়েছিল, আর কেউ বাঁচায়নি মেয়েটাকে। আর মারা যায় বললে ভুল ভুল বলা হবে আমার। ওই মেয়েটা আত্মহত্যা করেছিল, মা মরে গিয়েছিল বলে, কষ্ট সহ্য করতে পারেনি, তার লেগেই মারা গিয়েছিল ও খুবই কষ্টভাবে মরেছে জলে ডুবা। আশা করছি তুমি অনুভব করে বুঝতে পারবে কিরমভাবে মরেছে। তা ওই পুকুরের সাইডে মেলা লোক ছিল, কিন্তু মেয়েটাকে কেউ বাঁচায়নি। তাই এই দুঃখে বাপ না দেখতে পেয়ে ও সেই পুকুরের জলে ডুব দিয়ে মারা গেল, আত্মহত্যা করলো। তা মেয়ে বাপে দুজনাই আত্মহত্যা করলো, এটা খুবই খারাপ হয়েছিল। তা হ্যাঁ, দুজনাই আত্মহত্যা করলো। তখনই মদন মনে মনে ভাবতে লাগলো, ওটাও দুজনার সাথে খুবই খারাপ হয়েছে, আমি যদি এই গ্রামে থাকতাম তা দুজনাকে যেরম করে হোক বাঁচিয়ে নিতাম, তারপরে মেয়েটাকে ওর বাবার সাথে বলে আমি বিয়ে করে নিতাম। এই মনে মনে ভাবছিল মদন। তা মদন বাবু পৌঁছে গেছি, তা তোমাকে ভাড়া দিতে হবে না, নেমে পড়ো, বুঝতে পারলে? এই বলে মদন নেমে পড়ল। তা আমি শুনতে পেলাম হালকা হালকা তুমি মনে হয় বললে লক্ষ্মী তোমার মেয়ে। তা হ্যাঁ বাবু, আমারই মেয়ে। তো এই যে তুমি বললে বাপ মেয়ে দুজনায় আত্মহত্যা করেছে পুকুরের জলে ডুব মেরে, তা তুমি এইখানে কি করে আসলে? তা তোমার দেরি হয়ে যাচ্ছে বাবু, তুমি চলে যাও ট্রেনে করে। যাও যাও বাবু, তাড়াতাড়ি চলে যাও, ট্রেন ঢুকলো বলে, নাহলে তুমি ট্রেন মিস করবে। রিক্সা চালক এইভাবে কথা ভুলাচ্ছিল। তখনই হালকা হালকা রিক্সা চালকের দিকে তাকিয়ে মদন ট্রেন ঢুকেছে বলে রওনা দিল। চাপতে হবে, নাহলে লেট হয়ে যাবে, কালকে বড় একটা মিষ্টির বায়না রয়েছে, নাহলে আমাকে অনেক বকবে আর লসও হবে আমার মেলা। কিন্তু মদনের যাওয়ার পরে আমরা দেখতে পেলাম লোকটা ভূত, কিন্তু মদন দেখতে পাইনি। এখানে গল্পটা ফুরিয়ে গেল। কেমন লাগলো গল্পটা? আমার তো খুব হেভি লেগেছে গল্পটা। এরকম ধারা সুন্দর সুন্দর গল্পটা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ধারা সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হয়, তাই একটা ভিডিওটাকে লাইকও করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। খুব ভালো। বিরাট বৃষ্টি নেমেছে দুদিন থেকে, আর মাঝে মাঝে মেঘ চমকানোর শব্দ আসছে। আর আমার নাম হচ্ছে হরিহর, আর আমার নামের টাইটেল হচ্ছে হরিহর মণ্ডল। পেশায় আমি একজন গরুর ডাক্তার। আমার বাড়ি গোপালপুরে। আমি এখন হেঁটে চলেছি দাসপাড়ার দিকে। সেই দাসপাড়া গ্রামের একটা কাঁচা পথ দিয়ে যাচ্ছি আমি, কিন্তু বিরাট বৃষ্টি পড়ছিল। তখনই আমার মাথায় ছাতা ছিল, কিন্তু ছাতাতেও এত বৃষ্টি আটকাতে পারছিল না, বৃষ্টির জোরটা একদম একটু বেশিই ছিল। যাক, ওইসব কথা বাদ দেওয়া যাক। এখান থেকে দাসপাড়ার দূরত্ব প্রায় নাই করতে করতে 4 কিলোমিটার। আর এইসব গ্রাম থেকে মাঝের মধ্যে আমার ডাক আসে গরুর চিকিৎসার লেগে, কিন্তু আমি এত বৃষ্টির মধ্যে যেতাম না। কিন্তু আমার ছোট থেকে অবলা জিনিসদের খুবই ভালো লাগে, তাই আমি যাচ্ছি চিকিৎসা করতে। ওদের যদি কিছু ক্ষতি হয়ে যায়, একটু দেরি হয়ে যায় বলে আমি জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এসব দেখে আমি যেন একদম ঘরে বসে থাকতে পারি না। আকাশে কালো মেঘ দেখেও কষ্টবাবুর গরুটা দেখতে আসতেই হলো আমাকে। পশু পাখিদের ভালোবাসি তো, তাই আসলাম টানে। কিন্তু আমি ছোট থেকে সাইকেল চালানো জানি না, তাই আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সাইকেল চালানো জানলে আমাকে এটা করতে হতো না। এটা আমার খুব বড় ভুল হয়েছে, ছোটোবেলায় আমি সাইকেল চালানো শিখিনি। আর সাইকেল আমি এখন বয়স হয়ে গেছে, চালাতে পারবো না। আর মোটর গাড়িটা চালাতে পারবো, কিন্তু মোটর গাড়ি কেনার মতন পয়সা আমার কাছে নেই। আমি তো একটা গরুর ডাক্তার, কোথায় 300-400 টাকা পাই, আর ওর প্রায় 1-1.5 লাখ টাকা দাম, ও তো আমি কিনতে পারবো না। কিন্তু গাড়ি এবং সাইকেল থাকলে আমি এই বৃষ্টিতে ভিজতাম না, কিন্তু এই প্রবল বৃষ্টিতে আমি ভিজেই গেলাম যেতে যেতে। এত বৃষ্টিতে কুকুর ভিজা তো ভিজেই গেলাম, আমার তো জ্বরে মরে যাব। একটা দাঁড়ানোর জায়গা পেলে খুব ভালো হতো, মাথা পুছে আবার রওনা দিতাম একটু বৃষ্টি কমলে। আর এসব কথা ভাবতে ভাবতে দূরে একটা আলো চোখে আমার পড়লো, ও জায়গাটায় কি দাঁড়ানো যাবে? আমি মনে মনে তখন ভাবতে লাগলাম, আর কিছু না ভেবে আমি চলে যেতে লাগলাম ওই জায়গাটার দিকে। এদিকে আমার খুব একটা আশা হয় না, তাই আমি এদিকে রাস্তাঘাট চিনি না। আর এটা কার বাড়ি হতে পারে? আমার কি 5 মিনিট দাঁড়ানোর জন্য জায়গা দেবে? দেখা যাক গিয়ে কি হয়।
তারপরে কিছুটা পথ হাঁটার পরে দেখলাম ওখানে একটা চায়ের দোকান রয়েছে। বাহ, ভালোই হলো, এক কাপ চাও খাওয়া হবে ঠান্ডার দিনে, আর কিছুটা ওখানে দাঁড়ানো হবে, মাথা মাথা পুষে তারপরে রওনা দেবো। আর ওই কথাটা বলে আমি এসেই চায়ের দোকানে উঠে দাঁড়ালাম। তারপরে আমি বসার লেগে জায়গা খুঁজতে লাগতাম। তারপরে দেখলাম একটা জায়গা খালি রয়েছে আর একটা জায়গায় কেউ বসে রয়েছে। তবে সেই মানুষটাকে চেনা যাচ্ছে না, ও একটা চাদর ঘুমটি মেরে বসে আছে চুপচাপ। আমি কি ব্যাপার ভাবছিলাম, ওর কি জ্বর ফর এসেছে নাকি। তারপর আমি মনে মনে ভাবলাম এ কোনো ছোট ছেলে না বয়স্ক লোক। তারপরে মনে মনে ভাবার পরে দেখে বুঝতে পারলাম একটা বয়স্ক লোক শীতের জ্বালায় চাদর মুড়িয়ে বসে আছে চুপচাপ। তারপরে আমি ওইসব কথা বাদ দিয়ে ভিতরে ঢুকে চা খেতে হবে, নাহলে শরীরটা মেলা ঠান্ডা হয়েছে, নাহলে জ্বর আসতে পারে আমার। তখনই আমি ছাতাটাকে ধুয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, তখনই দেখলাম ভেতরে 3জন লোক বসে। তখন আমি লোকগুনাকে দেখলাম দুজনে আমার মতনই যুবক আর দুজনে বুড়ো। চায়ের দোকানে তো আসলাম চা খাওয়ার লেগে, তার চা আলাও তো ওদের সাথে দেখি গল্প করতে লেগেছে। ওরা কি আসবে চা বানাতে? ও যা গল্প ধরেছে আসারই। বলছি কি, ও ভাই এক কাপ চা করে দাও তো, খাই, ঠান্ডার মধ্যে আসলাম, এক কাপ চা করে দিলে খুব ভালো হয়। তখনই সব দোকানের চায়ের দোকানে একটা ডায়লগ হয়। ওই লোকটা তখনই বলতে লাগলো, দেখতে তো পাচ্ছেন হাতে চা গরম আছে, তো ওখান থেকে নিয়ে খান, দেখেন একদম ঠান্ডা জ্বর সব ভালো হয়ে যাবে, এই বলে হাসতে লাগলো ওরা। তখনই বললো, চা খাবে তা বসো, আমি চা নিয়ে আসছি, তুমি বসো। চায়ের দোকানে এসে ভালোই হলো, আমার খুবই ঠান্ডা লাগছিল, ভেতরটা বেশ একটু গরমই রয়েছে, আমার শরীরটা একটু হিট হয়ে যাবে। এই ওখানে দেখতে পাচ্ছি কটা লাড্ডু রয়েছে। তখনই চাওয়ালা বলল, তোমার বাড়ি কোথায়? দেখে তো মনে হচ্ছে না এই গ্রামের, আর আমরা কোনোদিন দেখিও নি। তখনই বললাম, আমার বাড়ি গোপালপুরে, আর আমি এক গরুর চিকিৎসক। তা মশাই, তুমি তো ভালোই ভিজে গেছো, তা তোমার ঠান্ডা ফান্ডা চলে আসবে, লাও এক কাপ চা খেয়ে শরীরটাকে গরম করো। এই কথাটা বলার পরে দেখলাম চাওয়ালা চা দিতে চলে এলো। তারপরে দেখলাম চা আমার একার না, চা সবারকে দিতে এলো একসাথে, ওরাও কাস্টমার খুঁজছিল, তারপরে চা বানালো। তারপর এই লোকটা বললো, তুমি চা খাও, তোমাকে চায়ের দাম দিতে হবে না। তখন আমি বললাম, তাই নাকি? তোমাকে কিসের লেগে আমি টাকা দেবো না, তোমার তো ক্ষতি হয়ে যাবে, তোমরা গরিব মানুষ, তোমাকে কিছু করতে হবে না, যতক্ষণ না বৃষ্টি থামে তুমি এখানে থাকলেই হবে। তা বেশ ভালোই মানুষ তো তুমি, তোমার মনটা তো অনেক ভালো, আমি দেখেই বুঝতে পারলাম তোমাকে। ওইসব কিছুই না, ওর বৃষ্টি পড়লে একটু রাতেবেলা একটু ভয় পায়, তাই আমাদেরকে সবাই মিলে থাকতে বলছে। বুঝতে পেরেছো তুমি ডাক্তার? কেন, তুমি কি এখানেই থাকো নাকি রাত্রে? আসলে ওটা না, ওর বউ মারা গেছে 1 বছর হলো, ওই থেকেও একটু একটু ভয় পায়। ওর বউটা ঝড় বৃষ্টির দিনে মারা গেছে না, তাই ও একটু ঝড় বৃষ্টি হলে একটু ভয় পায়। ওর বউর আত্মারা যদি চলে আসে তখন দেখা করতে, তার লেগে একটু ভয় ভয় পায় ও। তা ঠিক আছে, তোমাদের কথা মতন এখানে যতক্ষণ না জল বৃষ্টি থামছে আমি এখান থেকে কোথাও যাব না, তোমাদের কাছেই বসে রইবো আর এক কাপ করে চা খাবো। তা তুমি এখানে একা বসে থাকবে কেন? আমরাও তো আছি, সবাই মিলে গল্প করব, কোনো সময় একা মনে করবে না নিজেকে, আমরাও তো সবাই তোমার বন্ধু নাকি। তাহলে তোমরা কিসের গল্প করছিলে এতক্ষণ ধরে? ভূতের গল্প? তখন আমি মনে মনে যেটা ভাবছিলাম সেটাই, ওরাও এতক্ষণ পরে বসে বসে কিসের গল্প করছিল, তারপরে বুঝতে পারলাম ওরা ভূতের গল্প করছিল ওখানে বসে বসে। তখন আমি ভাবতে ভাবতে একজনা বলল, এই ভানু, আর ভূতের গল্প শুনবো না, একটু অন্য মশকরার গল্প শোনা, একটু হাসি ঠাট্টা হোক, ওরম ধারা একটু গল্প। আরে ভূত পেত বলে কিছুই হয় না রে, আমি যে এতক্ষণ ধরে বলছিলাম না, ওসব সব বানানোর কথা, বুঝলি তো, বানিয়ে বানিয়ে তোদেরকে শোনাচ্ছিলাম আমি, ভূতের ইডা হয় সেডা হয়। এরা এইসব কথা বলার পরে আমি তখন বললাম, এনা যখন ভূতে এত ভয় পায়, তা তোমরা এত ভূতের গল্প করছো কেন? অন্য গল্প করো না। তা তুমিও ভূতে বিশ্বাস করো নাকি? হি হা হা হা। তখনই বললো, ভূতে ভয়? ও হাসতে লাগলো এই কথাটা বলে। আমার হালকা হালকা ভূতের ভয় লাগতো, এর লেগে আমার শরীরটা একদম ঠান্ডা বরফ হয়ে গেল কিছুক্ষণের লেগে। এত গরমের মধ্যে রয়েছি তাও আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তখনই আমার 3 বছর আগেকার ঘটনাটা মনে পড়ে গেল। এরম ধারা একদিনই বৃষ্টির সময়ের রাত। কি গো মশাই, তুমি কোথায় হারিয়ে গেলে? এই কথাটা বলছিল পাশের একটা ছেলে। আরে এ তো ভূতে ভয় পেয়েছে রে, এ তো বিরাট ভূতে ভয়ের, এই বলে হাসতে লাগলো ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমি মনে মনে ভাবছিলাম ওইসব কথাবার্তার পরে ভূতের গল্প এদেরকে বলবো একটা সত্যি ঘটনা। হ্যাঁ, আমি ভূত দেখেছি। তারপরে আমি বলতে লাগলাম ভূতের গল্পটা। আগে আমি তোমাদের মতনই ছিলাম, কিন্তু এটা তোমাদের আমি গল্প শোনাচ্ছি না, এটা সত্যি কথা। আমি নিজের চোখে একদিনকে ভূত দেখেছিলাম, বুঝতে পারলে সে খুব খতরনাক দৃশ্য। তখনই আমি এই সত্যি কথাটা বলার লেগে আমি মনে একটু শক্তি জোগাড় করে দিলাম, এদেরকে এই কথাটা বলতে পারবো। আমার তখন ভয় লাগে এই কথাটা বলতে গেলেই। তখন আমি মেলা কিছু মনে মনে রামফাম জপ ফপ করে আমি মেলা কিছু মনটাকে কিছুক্ষণের লেগে শক্ত করলাম, এদিক সেদিকে তাকালাম, কিছু একটু মনে করলাম নিজেকে, আমি এবার একটু শক্ত হয়েছি, এবার এদেরকে একটু শোনাতে পারবো আমি সত্যি কথাটা। তখনই আমি বুঝতে পারলাম আমার কথাটা শোনার লেগে ওদের একদম মুখ ভার হয়ে গেছে।
আমার এই কথাটা শুনবেই ওরা। কি গো তোমরা সবাই চুপ কেন? তোমরা এত তো চুপ ছিলে না। আরে তুমি সত্যি করে ভূত দেখেছো না মিথ্যে করে বলছো? হ্যাঁ আমি ভূত দেখেছি, আর একদম অন্য কারোর চোখে দেখিনি, আমি একদম নিজের চোখে দেখেছি। বুঝতে পারলে তোমরা? তোমার এসব আমাদের মতন বানানো গল্প মোটেও না, এটা বানানো গল্প না। তোমরা বুঝতে পেরেছো, এটা সত্যি কথা। সত্যি কথা শুনতে গেলে একটু টাইম থাকা দরকার, না হলে শোনাতে পারবো না। তোমরা শোনার লেগে একটু টাইম ধরো, তারপরে আমি শোনাচ্ছি তোমাদের সেই গল্প। এই কথাটা বলার আগে এক কাপ করে চা হলে ভালো হতো না? আরে চা আর হবে না? নিশ্চয়ই হবে, আবার হবে। আর চাবালাই কথাটা শুনে চলে গেল চা বানাতে স্পেশাল করে। তখনই চাবালাকে চা বানাতে বলেই আমার চোখটা হঠাৎ গেল বাইরের দিকে। তখন আমি কিছু ভাবতে লাগলাম ওই দিকে তাকিয়ে, কিন্তু আমি বাইরে ভাবতে তাকাইনি। আমি দেখতে পেলাম এখনও সেই বুড়ো লোকটা বাইরে ওরমভাবে বসে রয়েছে, একই ওরকমভাবে একই রকম করে বসে থাকা একটা মানুষের পক্ষে সম্ভব না। আরে আমি বলছি কি, ওই বাইরে যে লোকটা বসে আছে তোমরা কি চেনো নাকি? ওকে ঘরের মধ্যে ডেকে লাও না, ওর ঠান্ডা লাগছে না। বাইরে? বাইরে আবার কে বসে আছে? তুমি কোথায় কাকে দেখতে পাচ্ছ? বাইরে তো কেউ নেই। আরে ওই তো বাইরে যে একটা চাদর মুড়িয়ে বসে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ না নাকি? আমি কি মিথ্যে কথা বলছি তোমাদের? আরে কোথায় কে? তোমার মিথ্যে কথা। আমি তখনই চাবালা এদিক সেদিক তাকিয়ে বলল, কই বাইরে তো কেউই নেই, তোমার কি ভুল দেখতে পাচ্ছ নাকি? তোমার চোখে বৃষ্টিতে এসেছো তো তাই সামা পড়েছে। কিন্তু ওরা বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি সাদা ধুতি দিয়ে ঢাকা আমি একটা লোককে দেখতে পাচ্ছি। ওটা মনে হয় ভূত, ওটা মানুষ নয়। আমি যতটুকু বুঝতে পারলাম। তখন এই কথাটা আমি সত্যি না মিথ্যে করার লেগে আমি চোখটা ভালো করে মুছে নিলাম, দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম কি আশ্চর্য ব্যাপার, বাইরে তো কেউই নেই। আমি চোখে ভুল দেখছিলাম এতক্ষণ ধরে। তখন আমি বাইরে তাকিয়ে দেখতে পেলাম ওখানে কেউ নেই। এবার কিন্তু আমার মনে হালকা হালকা ভয় ঢুকতে লাগলো। আমি যখন এসেছি তখনও দেখতে পেলাম, এখনও দেখতে পেলাম, আবার চোখ মুছে আর দেখতে পাচ্ছি না। ওটা মনে হয় ভূতই হবে। এই নাও ডাক্তার, তোমার চা রেডি হয়ে গেছে, গরম গরম চুমুক দিন। হ্যাঁ দাও, দিচ্ছি। ওসব হয়তো আমার মনের ভুল হতে পারে। যাক, ওসব কথা ছেড়ে দিলাম, একটু চায়ে মুখ দেওয়া যাক, দিয়ে মনটাকে একটু শান্তি করা যাক। কিন্তু গরমের দিনে চা খেতে ভালো লাগে না, কিন্তু আজকে একটু বর্ষার দিন ছিল তো তাই চাটা খেতে বেশ ভালোই লাগছিল আমাদের সবারই। আরে তোমার ভূতের গল্প শুরু করো। আরে তোমরা বুঝতে পেরেছো, এটা গল্প না, এটা সত্যি কথা। এটা আমার সাথে হওয়া ঘটনা, বুঝতে পারলে তোমরা? তখন আমি কিছুক্ষণ থামার লেগে বললাম, চায়ে চুমুক দিয়ে চাটাকে ফুরিয়ে তারপরে বলবো তোমাদেরকে ওই কথা। তখনই কথা বলা আমি শুরু করে দিলাম। তখনই বললাম, প্রায় 3 বছর আগেকার কথা। আমি তোমাদের আগেই বলেছি আমি একটা পশুর ডাক্তার, ঠিক আছে? এই দিক ওদিক থেকে আমার মাঝের মধ্যে ডাক আসে। একদিন রাতের ঘটনা, তাহলে শোনো তোমরা। আমি ছাতা নিয়ে টর্চ নিয়ে যাচ্ছিলাম গরুর চিকিৎসা করতে রাতে বেলায়। সেই দিনকার আকাশের ঘটনা খুবই একটা ভালো ছিল না। আকাশে হালকা হালকা মেঘ করছিল, বৃষ্টি হতে পারে হয়তো। কিন্তু আমার আসতে ভালো লাগছিল না, কিন্তু আমার কর্তব্য এটাই, আমাকে যেতে হবে, তাই আমাকে আসতে বাধ্য করলো কর্তব্যতে। বলছি কি, আসুন আসুন ডাক্তার মশাই, আমার গরুটাকে দেখে নেন একবার। আপনি এসেছেন, আমার খুব ভালো লেগেছে এটা দেখে। দাদা মেলা জার্নি করে এসেছো, ভেতরে ঢুকো। ঠিক আছে যাচ্ছি। বলছি কি, ভেতরে যাব না, চলো একদম গোয়ালে যাব, গরুর ঘরে। এটা বলে আমি গরুর চিকিৎসা করতে লাগলাম। কাজ শেষ হতে প্রায় একটু টাইম লাগলো আমার। গরুর চিকিৎসা করতে করতে প্রায় মেলা রাতই হয়ে গেল, প্রায় 10টা বাজতে পারে এতক্ষণ। মেলা খাটনি করার পরে পুচকে বাছুরটার মুখ দেখে আমি খুবই আনন্দ পেলাম, আর সব কষ্ট ভুলে গেলাম। বাছুরটা খুবই দেখতে সুন্দর ছিল, একদম ভালোই লাগছিল দেখতে। কিন্তু এই কথা বলতে বলতে কখন যে বাইরে বৃষ্টি নেমেছে আমি নিজে বুঝতে পারি না, আর আমি বুঝতে পারিনি। তাই আমাকে ওই বাড়িওয়ালা বলল, ঠিক আছে বৃষ্টি তো নেমেছে, আমাদের বাড়িতে দুটো খেয়ে যাও, মেলা রাত হয়ে যাবে তোমার, যেতে যেতে একটু মিষ্টি দই তোমার লেগে আমি নিয়ে আসি, ঘরেই রয়েছে, তুমি খেয়ে দে তারপরে বেরোবে। বুঝতে পারলে তো ডাক্তার? না খেলে তোমাদেরকে আমি যেতে দেবো না। তুমি এত সুন্দর আমাকে একটা গরুর বাছুর দান করেছো, তুমি না আসলে আজকে মরে যেত আমার বাছুরটা। কিন্তু ওসব আমাকে খেতে দিল, তাও দেখলাম কি ঝড় বৃষ্টি এখনও থামলো না। তখন আমার মনে মনে হালকা হালকা ভয় লেগে গেল, বৃষ্টি ঝড় কি আজকে আর থামবে না? আমি কি আর বাড়ি যেতে পারবো না? তখন আমি মনে মনে বুঝতে পারলাম আজকে বৃষ্টি ছাড়বে না। তখনই গরুর মালিক বলল, তুমি আজকে বৃষ্টিতে আমার বাড়িতে থাকলেই, আজকে রাতটা আমার বাড়িতে থাকলেই পারো তুমি। না না, এখন একটু জোরে বৃষ্টি পড়ছে, একটু আসতে হলেই আমি চলে যাব। তাও ঠিক আছে, চলো আমার ঘরে একটু বসবে। এই বলে দুজনা ঘরের দিকে রওনা দিল বসার লেগে। দুটো কিছু খাবে তারপরে চলে যাবে। ওই খেয়ে আবার খিদে লেগে গিয়েছিল ডাক্তারের। তখনই ডাক্তার ইডা সিডা গল্প করছিল, বলছিল মেলা কিছু আমার হয়ে গেল, গরুর বাছুরটাও তোমার মেলা সুন্দর হয়েছে, তোমার তো ভালো লেগেছে তো?
তখনই বললো, হ্যাঁ হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে, ওই বাছুরটা কোনোদিন বিক্রি করলে আমাকে করবে, আমার খুব সুন্দর লাগছে বাছুরটাকে দেখে। এসব কথাবার্তারা বলে আমি আস্তে আস্তে ওর বাড়ি থেকে বিদায় নিলাম। এই বলে আমি ছাতাটাকে খুলে এতখানা পথ আমাকে একা একা যেতে হবে। আমার মনে তো হালকা হালকা ভয় তো লাগছে, আমি কিন্তু ওটা প্রকাশ করতে পারবো না, তাহলে আমাকে সবাই বলবে এই ডাক্তারের খুব ভয়, তখন আমাকে সবাই ভয় দেখিয়ে তখন টাকা ফাঁকা রাতের বেলায় লুট করে দেবে। তাই আমি একদম ওর সামনে ভয় প্রকাশ করলাম না। একে আমার তো বিরাট ভয়, তারপরেও আমি দেখছি রাস্তায় বিরাট বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ে রয়েছে। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, ওই গাছগুলো যারা যারা কুড়িয়ে নিয়ে যাবে তাদের তো মেলা টাকা ইনকাম করবে। আমি গরুর ডাক্তার না হয়ে যদি এই গাছ কাটা কাঠুরি হতাম তাহলে তো মেলা কাজ হয়ে যেত আজকে রাতে আমার। কিন্তু আমি ওইসব কথা বাদ দিলাম, দিয়ে তারপরে মনে মনে ভাবতে লাগলাম, এইসব গাছ ফাছ তো পড়ে আছে দেখতে পাচ্ছি রাস্তায়, এইসব গাছ ফাছ যদি আমার গায়ে পড়ে, এইসব কথা ভেবে আমি একটু সাত পাঁচ না ভেবে জোরে হাঁটা শুরু করলাম। তখনই আমি বুঝতে পারলাম আমি একটু জোরেই হাঁটছি, এবার তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। আর বৃষ্টিটাও দেখলাম অনেক জোর বেড়েছে। আর এইসব বৃষ্টির দিনে একটা মজার ডাক তো সবাই শুনতে পায়, ওটা হচ্ছে ব্যাঙের। ব্যাঙের ডাক শুনতে কারোর না ভালো লাগে, সবারই কানের মাথা খেয়ে নেয়, সবাই তো গালি দেয়, কিন্তু এই ডাক্তার গাল দিল না ভালো মানুষ বলে। কিন্তু সবাই বলে এই রাস্তাটায় ভূত থাকে, কিন্তু নিজের চোখে আমি না দেখে কোনো জিনিস আমি বিশ্বাস করি না ছোট থেকে। এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। আর ভুলের কথা বলতে বলতেই সামনে দেখতে পেলাম হঠাৎ একটা কেউ হেঁটে হেঁটে যাচ্ছিল আমার সামনে দিয়ে। তখন আমি অতটা বুঝতে পারিনি রাতের বেলায় ওটা কি হতে পারে। তারপরে মনে করলাম কিটকিটে অন্ধকারে ওটা কোনো একটা সাদা ছায়া হতে পারে। তারপরে আমি ছায়া না ভেবে ভাবলাম, ফার্স্টে ভাবলাম লাইট, তারপরে আমি কিছুক্ষণ ভাবার পরে মনে করলাম ওটা কোনো একটা ছায়া বা হতে পারে কোনো লাইটের ছটা একটা। তারপরে আমি মনে মনে ভাবলাম এটা কি একটা গরু নাকি, তাই কারোর গোয়াল থেকে রাতের বেলায় বৃষ্টি পড়ছিল বলে ও বেরিয়ে মাঠে এসে ঘাস খাচ্ছে নাকি, আমার তো ওটাই মনে হচ্ছে দেখে দূর থেকে। কিন্তু এটা তো গ্রাম, এটা গ্রামে এরম ধারা গরু ছাগল রাতের বেলায় খেয়ে বেড়ায়, কিন্তু এটা যদি গরু ছাগল যদি না হয়ে যদি অন্য কিছু যদি হয় তখন কি হবে আমার এটা ভেবে এখন থেকে একটু একটু ভয় মনে লাগতে লাগলো। একেই ভয়, তার উপরে আবার ভয়, এবার এত ভয় সামলাই কে আমি একা একা। এইসব কথা ভেবে আমি লাইটটা জ্বালিয়ে হাঁটা থামালাম না, হাঁটার আরও তীরত্ব গতি বাড়ালাম। যেন 280-তে চলছিলাম আমি, আর ও আমার সামনে সামনে 940-এ চলছিল, এত মনে হচ্ছিল স্পিড ওর পায়ের। কিন্তু আমার আর সাহস হলো না ওর দিকে লাইট মারাটা। কিন্তু এত ঝড়ের মধ্যেও যে ওর বৃষ্টি ঝড়ে কোনো একটা প্রভাব পড়ছে না এটা আমি ভালো করে বুঝতে পারছি। গরু ছাগল হলে ওর ভালোই প্রভাব পড়তো বৃষ্টি ঝড়ে। তখন আমি হালকা এদিক সেদিক তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, যাই হোক আমি আর দাঁড়াচ্ছি না, আমি একদম চলেই যাব একদম বাড়ি। ওই সব কথা আমি ভেবেই আমি ওর সামনে যেতে শুরু করলাম। তারপরে একটু সামনে আসতে একটু আসা সামনে পড়ে, তারপরে দেখলাম এটা তো গরু নয়, তবে এটা কি জিনিস। তারপরে আমি দেখলাম একটা বুড়ো মানুষ, ওর মাথার চুলগুলো একদম সাদা সাদা ছিল, তাই লাইট মারছিল। তা আমি মনে মনে ভাবতে লাগলাম, ওই বুড়ো লোকটার কি শীত ফিত বৃষ্টির কোনো প্রভাব পড়ছে না নাকি, ও আমার সাথে হাঁটছে কিন্তু ছাতা না নিয়ে, আর অত জোরে জোরে হাঁটছে কি করে বুড়ো বয়সে। তখনই আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, কে তুমি, ওখানে দাঁড়াও। তখনই লোকটা দেখলাম থমকিয়ে দাঁড়ালো ওখানে আমার কথাটা শুনে। তখন আমি শোধাতে লাগলাম, কে তুমি, আর এত বৃষ্টির মধ্যে এত রাত্রিরে ফাঁকা জঙ্গলে তুমি কি করছো। তখনই লোকটা আমার দিকে তাকালো। বলছি কি, আমার একটা ছাগল ছিল সাদা রঙের, তা ঝড় বৃষ্টি একটু বেশি হয়েছিল তো, তাই ওর দড়িটা ভালো করে বাঁধা ছিল না, আর ওর গাড়ি বৃষ্টি পড়ছিল বলে ওটা বেরিয়ে চলে এসেছে। তুমি কি দেখেছো কোনো জায়গায় আস্তে আস্তে, আর দেখলে আমাকে বলো না, আমি নিয়ে যাই বাড়িতে। তখন থেকে আমি ওটাকেই খুঁজছি, ওটা যে কোথায় যে গেল, এদিক সেদিকেই তো থাকে, কিন্তু আজকে আর খুঁজে পাচ্ছি না ওকে। তা চলো তুমি আর আমি দুজনা মিলে খুঁজি গা ওটাকে কোথায় রয়েছে। আমার এমনিতে ছাগল ফাগলে খুবই আমার প্রিয় জিনিস, আর আমি কানে শুনলাম আসার পথে ওই কথা, তাহলে কি আমি আর একা একা যেতে পাই। ওই বুড়ো লোকটার সাহায্যটা করবো, তারপরে যাবো আমি বাড়ি। কিন্তু ওই ছাগলটাকে তুমি ভালোবাসো তো, তো যে ভালোবাসার কথা বলছো, ওই ছাগলটা আমার ছেলের থেকেও প্রিয় বেশি। বলছি কি, তোমার ছাগলটা তোমার ছেলের থেকে প্রিয়। আরে হ্যাঁ, ছেলেটা তো বিয়ে করে পালিয়ে যাবে, কিন্তু ওই ছাগলটা আমার কাছে 1 বছর থেকে আছে। আর ওই ছাগলটা আমাকে খেতেও চায় না, বদলেও চায় না। ওই ছাগলটা আমাকে বছরে বছরে 3-4টে ছাগল দেয়, 3-4টে করে বাচ্চা আমি বিক্রি করে তারপরে খেতে পাই, কিন্তু ছেলে আমাকে খেতে দেয় না। তাহলে আমি ছেলেকে অত ভালোবাসবো কেন, ছেলে তো অন্যজনার বিয়ে করে অন্য শ্বশুরের কাজ করছে, বুড়ো বাপটাকে তো ভুলেই গেছে। এটাই হলো ছেলের প্রতিশ্রুতি, বুঝতে পারলে তো। তার লেগে এখনকার ছেলেকে বেশি বেঁধে না রেখে ছেড়ে দাও, যেখানে সেখানে মানুষের ধরে বলি করে দেবে, বেশ ভালো হবে। কিন্তু ছাগল পুষো সবাই।
তখন এই লোকটা আরেকটা কথা বললো, এ যুগে ছেলের কোনো দাম নেই, ছাগলের সব থেকে দাম বেশি। তার লেগে আমি ছেলেকে যদি কেউ যদি বলে বিক্রি করে দিতে 10 টাকা আমি করে দেবো, কিন্তু ছাগলটা কেউ যদি বলে আমাকে 4 লাখ টাকা দেবো, কিন্তু তাও দেবো না, ছাগলটাকে আমি এত ভালোবাসি। এই বলে দুজনা মিলে ছাগল খুঁজতে লাগলাম। তারপরে দেখতে পেলাম একটা ঘর রয়েছে ওখানে। আমরা তখন মনে মনে ভাবতে লাগলাম ছাগলটা কি এখানে বৃষ্টির লেগে এখানে কি দাঁড়িয়ে গেছে নাকি, একবার গিয়ে দেখবো জায়গাটা ওখানে কি ছাগলটা রয়েছে কি। আমার যা মনে হচ্ছে ছাগলটাকে ওখানে কোনো একটা মানুষ থাকে, তাই ধরে বেঁধে থুয়ে দিয়েছে। এই বলে দুজনা দেখতে গেলাম ওখানে। আর কিছুটা হাঁটার পরেই দেখলাম কি, আমি ওখানে গিয়ে দেখলাম ওটা চায়ের দোকান, ওটা ঘর নয়। তারপরে আমি মনে মনে ভাবতে লাগলাম এই চায়ের দোকানে তো মানুষও তো থাকবে না, তা ছাগলটাকে কে বাঁধলো, হয়তো বাঘে ও সাগে ধরে নিয়ে গেল নাকি, না শিয়ালে ধরে নিয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই এটা তো কাকা চায়ের দোকান, বুঝতে পারলে? তা মনে হয় ছাগলটা এখানে দাঁড়িয়ে ঝড় বৃষ্টিতে আশ্রয় নিচ্ছে। এদিক সেদিক ঘুরে দেখি দুজনা মিলে, যদি পাই তা ভালো হবে, না পালে সারা রাত ধরে খুঁজতে হবে, তুমি যদি চলেও যায়। না না কাকা, এ কী বলছো, দুজনা মিলেই খুঁজবো, আমি ছোট থেকে ছাগল প্রেমিক, বুঝলে তো। এই বলে আমি ছাগল খুঁজতে লাগলাম, আর ওই সাইডে ওই কাকা ওদিকে ছাগল দেখছিল। তারপরে আমার চোখ গেল একটা বস্তার নিচে, তারপরে দেখলাম একটা ছাগলের মাথা বের করে দাঁড়িয়ে মুখ দেখাচ্ছে। তখন আমি মনে মনে ভাবলাম ভালোই হলো, ছাগলটাকে পেয়ে গেলাম। আর উপরে এত খারাপ কাজ এর সাথে কে করেছে, ছাগলটাকে বস্তা দিয়ে তারপরে বাঁশ দিয়ে চাপা দিয়ে থুয়ে দিয়েছে, খুব খারাপ লোক ওই লোকটা। ওকে আমি রাস্তাঘাটে দেখতে পেলে মেরে দেবো একদম। এত খারাপ কাজ পশু পাখির সাথে করেছে, ওই লোকটার যেন নরকে যেন না ঠাঁই পায়। তা কাকা, তোমার ছাগল তো আবার পালিয়ে গেল, তো এবার কোথায় যাবে? আর কোনো চিন্তা নেই, ছাগলটা এবার সোজা ওর ঘরে গিয়ে উজড়ে বসবে, বুঝতে পারলে তো। আর কোনো টেনশন নেই তোমার, এবার তুমি বাড়ি যেতে পারো। তা বলছি কি, এই বৃষ্টি ঝড় তো থেমে গেল, তুমি কি বাড়ি যাবে না কিছু এখানে? তারপরে আমার একটা কথা মনে আসলো, এই বাড়িটার মধ্যে এই ছাগলটাকে চাপা দিয়ে থুয়ে দিয়েছিল, তাই এই চায়টার দোকানে কেউ নেই তো, চলো একবার ঘুরে দেখি। এই ছাগলটার সাথে এত খারাপ কাজ কোনো একটা ঘৃণা লোক করেছে, তাকে যদি দেখতে পাই তা বাঁশ দিয়ে মারবো। এই বলে আমরা দুজনা ওই লোকটাকে খুঁজতে লাগলাম এদিক সেদিক, যদি থাকে তাহলে ভালোই হবে, মেরে টেরে তারপরে বাড়ি চলে যাব। তখন আমি দেখতে পেলাম ওই বুড়ো কাকাটা ওখানে চাপা পড়ে রয়েছে চায়ের দোকানে। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম কি ব্যাপার, এখানে তো কাকা চায়ের দোকান আমার কাছে রয়েছে, তা এখানে চায়ের দোকানে চাপা পড়ে রয়েছে যে। তা ওই কাকাকে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ আগেই মারা গেছে, দোকান পাশার চাপা পড়ে ঝড়ের মধ্যে। এটা খুব খারাপ কাজ হয়েছে কাকার সাথে, এটা আমার দেখে খুবই খারাপ লাগলো। আমি যদি মানুষের ডাক্তার হতাম আজ ওকে বাঁচাতে পারতাম। এই বলে আমি ভয়ে খুবই কাঁপতে লাগলাম, ওটা তো ভূত ছিল তাহলে আমার সাথে এতক্ষণ যেটা আসছিল। তাই বলে আমি তাকাতে লাগলাম এদিক সেদিক, কিন্তু কাউকে দেখতে পেলাম না, ওখানে কেউ ছিল না, ওটা তো আসলে ভূত ছিল, তার লেগে চলে গেছে। আমাকে আসল কথায় ছাগলটা এখনো মরেনি বলে আমাকে ডেকে নিয়ে এসে তারপরে ওখানে দেখলাম ছাগলটা আজাদ করার লেগে আমাকে ডেকে নিয়ে এসেছিল কাকা। তাহলে তোমরাই দেখো, পশুর সাথে যদি এত ভালোবাসো তাহলে এরম ধারায় হয়। পশুকে বাঁচাবে বলে নিজে মরে গেছে, তাও আমাকে ডেকে নিয়ে এসে ওর পশুটাকে বাঁচিয়ে দিল। কাকা কিন্তু বড় মনের মানুষ, কাকা একদম উপরে ঠাকুরের স্থান পাবে, তাই পশু পাখিটা বাঁচিয়ে দিল। খুবই কষ্ট ভৌতিক ঘটনা ঘটেছিল তোমার সাথে, ওটা খুবই কষ্টর ঘটনা। ওসব ঘটনা আমাদের সাথে হলে তো হাঁটাটাকু করতাম, আবার মরেও যেতাম, আবার শুনে খুব ভালো লাগতো আমি একজনের প্রাণ বাঁচিয়েছি। তা ঘটনাটা কোথায় হয়েছিল এটা তো শোনো তোমরা। এখানেই ঘটনাটা হয়েছিল একটা চৌরাস্তার মোড়ে, বুঝতে পারলে তো। এইদিকেই আমি আসছিলাম ডাক্তারখানায়। দাঁড়াও, চায়ের দোকানের লোকটার নাম ভেবে বলছি। চায়ের দোকানের নামটা কি বেশ ছিল? হ্যাঁ, কি একটা নাম ছিল, বুড়োদার চায়ের দোকান। এটা শুনে সবারই মাথা থেকে মাটি সরে গেল, এরম ধারা একটা বুঝতে পারলাম আমি। এই বললাম, আমি কিন্তু বুঝতে পারলাম ওদের ভয় লেগে গেছে। তার লেগে চায়ের দোকানওয়ালা বললো, এই এই বৃষ্টি থেমে গেছে, এবার সবাই উঠা যাক, চলো সবারই বাড়ি চলে যাও। আরে কি হলো তোমাদের, এক্ষুনি তো বলছিলে বাড়ি যাব না। আরে চলো চলো, মেলা রাত হয়েছে, চলো বাড়ি চলে যাই, নাহলে কি করবো এখানে বসে বসে। আমার ওই কথাটা শোনার পরে চাওয়ালা হঠাৎ করে দোকান বন্ধ করলো। ওর আসল কথা কিছু যেন ভয় পেয়েছিল, তাই ও চলে গেল ওদের এখান থেকে 5 জনা মিলে। ওদের পালানো দেখে আমি কিছু বুঝতে পারলাম না, ওরা কিসের লেগে পালালো আমি কি হালকা হালকা পাচ্ছিলাম। আমার কি ওই কথাটা শুনে ওরা ওখান থেকে পালিয়ে গেল, না ওদের এই বুড়োদারই এটা চায়ের দোকান ছিল। তারপরে দেখতে পেলাম আমি সেই লোকটা ওখানে বসে রয়েছে, কিন্তু আমি এবার ফুল ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতে পেলাম ও এক্ষুনি ছিল না, আবার চলে এসেছে কোথায় থেকে, সাদা কাপড় জড়িয়ে আবার বসে রয়েছে ওখানে, আবার একটু নড়ে উঠলো। এবার আমার দেখে তো একদম জান শেষ। এবার তখন আমি হালকা হালকা বুঝতে পারলাম ওর মুখ থেকে হালকা হালকা করে কাপড়টা নামতে লাগলো, আর কাপড়টা হটতেই আমি মুখটা দেখে একদম অবাক। ওরম ধারা বিভীষিকার মুখ আমি দেখিনি কোনো দিন। ফার্স্টে আমার বিভীষিকার লেগেছিল, কিন্তু এটা বিভীষিকার না, এটা তো সেই লোকটা।
যাকে আমি যার ছাগল বাঁচিয়েছিলাম, কিন্তু দেখে আমার একদম ভয়ে কাঁপতে লাগলাম ওখানে শিরশির করে। আমার গা থেকে ঘামও বেড়ে যাচ্ছিল ওর ভয় দেখে। তারপরে আমি ভয়ে জ্বালাই এদিক সেদিক পালানোর লেগে তাকাচ্ছিলাম। তারপরে আমার দেখতে পেলাম ওই দোকানটার বোর্ডে নাম। এই নামটা দেখে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। তারপরে দেখতে পেলাম ওই নামটায় লেখা, এটা তো বুড়োদার লেখা নাম। এই দোকানটার নাম হচ্ছে বুড়োদা। তখনই আমার খুবই ভয় লেগে গেল, এটা তো সেই চায়ের দোকান। তারপরে আমি সেই আধভাঙা গাছটায় খুঁজতে লাগলাম। তখনই আমি দেখতে পেলাম সেই আধভাঙা গাছটার তলায় এখানেই ছিল সেই বুড়ো লোকটা চাপা পড়ে। তখনই আমি গাছটার দিকে দেখে কিছু ভাবছিলাম, আর তখনই বুড়ো লোকটা বলল, আমাকে দেখে ভয় পেলে নাকি বাবু ডাক্তার? এই কথাটা বলে সেই বুড়ো কাকা খুব জোরে জোরে হাসতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, মেলাকুনভাবে ধরেছিলাম, কিন্তু এখন আর পারছি না। তার লেগে আমি অজ্ঞান হয়ে গেলাম ওখানে। আর এখানে গল্পটা শেষ হয়ে গেল। তোমরাও যেন এরমভাবে কোনো মানুষের সাহায্য করো রাস্তাঘাটে দেখতে পেলে, তাহলে উপরওয়ালা তোমাদেরকে খুবই সুখী করবে। আরও ভয়ানক গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশন বাজাতে ভুলবেন না একদম। এরকম ধারা সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হয়, তাই এরকম ধারা সুন্দর সুন্দর ভিডিওটা দেখার লেগে একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি খুব খুশি হব। বাড়িটা একদম শ্মশানের সাইডে, কিন্তু আগে এখানে শ্মশান ছিল না। ওই জঙ্গি নদীটা যে সেই ভুবনপুরের ওখানে পাক নিয়েছে, ওখানেই ছিল আগের শ্মশানটা। জঙ্গলি নদীটা বেশ অস্থির, প্রতিবার ঠাঁই জোগাড় করে। আর নদীটা আস্তে আস্তে শ্মশানের ওখানে সরে চলে এসেছে, তাই আস্তে আস্তে শ্মশানটা সরে আসছে। তাই শ্মশানটা মেলাদূর সরে এসেছে। তো এই বাড়িটা শ্মশানের সাইডে একদম ফাঁকা, কেউ থাকে না। বাড়িটার চেহারা দেখে মনে হয় বহুদিন থেকে এই বাড়িটায় কেউ থাকে না। তাই বাড়িটায় কেউ থাকে না, দরজা জানলা একদম ভেঙে উঠেছে। মনে হচ্ছে কিছুদিনের মধ্যে বাড়িটা ভেঙে পড়ে যাবে। সব কিছু ভেঙে যাচ্ছে আস্তে আস্তে বাড়িটার। আর আস্তে আস্তে বাড়িটার দেয়ালও নোনা ধরে পড়ে যাচ্ছে। আর পাড়ার সবাই নাকি বলে বাড়িটায় ভূত থাকে, তাই ওটা দিয়ে কেউ যাতায়াত করে না। আর রাত হলে দরজা জানলাগুলো খটখট করে লড়ে। আর ভেতর থেকে ভেসে আসে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ, শুনে যেন কেমন একটা ভয় লেগে যায়। যারা ওই বাড়িটার ওখানে একটা শ্মশান ছিল, ওখানে মরা নিয়ে আসতো, তারাই শুনতে পেত ওই আওয়াজ ভূতের। আর তারা নাকি বাড়িটায় ভূত দেখেছে। ওই গাছের ওপরে কটা জলজলি চোখ জ্বলতো, আর নিচে নামতো আর মিলিয়ে যেত, আর খুঁজে পাতো না ভূতগুনা কোথায় গেল। আর জলজলে চোখগুনা গাছ থেকে নেমেই বাড়ির মধ্যে ঢুকে মিলে গেল, আর খুঁজে পাওয়া গেল না ওই চোখ দুটোকে। বিশেষ কাজ ছাড়া এই শ্মশানের রাস্তায় পাড়ার প্রতিবেশীরা হাঁটে না, ওরা খুব ভয় পায় এই বাড়িটায় ভূত থাকে বলে। আমি শহরের একটা ছেলে, আর পরীক্ষার ছুটি কাটাতে মামার বাড়ি এসেছি কদিন মিষ্টি দই খাবো বলে। গ্রামে ভূত পেত আছে বলে এরমভাবে আমাকে কেউ মামার বাড়ির লোক বলেনি, তাই আমিও ভয় পাই না ভূতকে। সঙ্গী জুতে গেল দাসদের বাড়ির সন্ডু। সেই সন্ডু ওর মামার বাড়িতে বেড়াতে এসেছে ছুটি কাটাতে। আর কিছুক্ষণ দুজনায় কথাবার্তা বলাতে ভালো বন্ধু হয়ে যায় এবং ভালো সঙ্গীও হয়ে যায়। তার লেগে ওরা ঘুরতে ঘুরতে এদিক সেদিক ঘুরে বেড়ায়, আর বিলখালের সামনে গিয়ে গল্প করছিল ওরা দুজনা। এমন সময় পাড়ার চাকর পার্থর সাথে দেখা। বয়স হয়েছে পার্থর, কিন্তু শক্তি একদম পশুর মতন। আর পশুদের হাতের কাজ কেমন হয় ওরও তেমনই পার্থর। তখনই বলল, কিরে ঠালারা, এখানে বসে হাওয়া খাট্টিট? তা আর ওদিকে ডাট না, ওদিকে ঢুট থাকে বুড়ে টিট, নাহলে ঢুটে টোটে টামড়িয়ে দেবে, তখন ডুসতে পারবি। তখনই আমি টাঠোর কটা শুনে ঠোড্ড করতে পারলাম না, আর ঠোঁটালাম টে বৃন্দাবন। তখনই পার্থ দুটো কপালে হাত ঠেকিয়ে তখনই কি বলল, শুনতে হবে তো ওই কথাটা ও কি বলতে যাচ্ছে। তখনই আমরা শুনছিলাম পার্থ রাম রাম করছিল। তখনই পার্থ বলে উঠল, কি জানি ওই বড়াতে কি আছে, ওখানে নাকি ভূত থাকে, তাই মানুষজন যায় না, তাই তোরাও ওখানে আর যাস না, বুঝলি তো। কিন্তু ওই বড় বাড়িটার নাম যে মল্লিক বাড়ি ছিল, ওটা আমার জানা ছিল, কদিন আগে থেকে আমি জেনেছিলাম, আমারা বলছিল। আর ওই বাড়ির মালিক তো এখনো বেঁচে নেই। তখনই পার্থ তুতলা কথায় বলল, না না, ওটা ডেটে আটে, তোমরা ঢুল ডেকেটো। তাই এই যে তুমি বললে এক্ষণে বেড়াতে বেরো হবে, তোমরা এখনো টটি ঠেলে, বেটি না থাকলে বেড়াবে টিটোরে, এটাই তো হচ্ছে। আর ভূতেদের তো সূক্ষ্ম শরীর, তাই ওদেরকে কেউ দেখতে পায় না, বুঝেছো? ওরা মানুষকে দেখা দেয় না, আর মানুষকে দেখা দিলে ওরা মেরে দেয়। বুঝতে পারলে তোমরা? আমাদের কথা শুনতে ইচ্ছা হয় শোনো, না শুনতে ইচ্ছা হয় না শোনো, এতে আমার কোনো যায় আসে না। তোমাদের আমাদের ডলারটা আমরা ডলে দিলাম, এই হলো কথা। ডুডতে পেরেছো কি তোমরা?
আর ওরা রাতে বেলায় তোমাদের কোনো একটা বন্ধুর শরীর নিয়ে দেখা দিতে পারে, তাই তোমাদেরকে মানা করছি ওদিকে কোনো জায়গায় ঘুরতে যাবে না, ঠিক আছে তো? আর ওই ভূতগুনাকে অমাবস্যার রাত্রিরে অনেক লোক দেখতে পেয়েছে, ওই সাইড দিয়ে ঘুরতে যাচ্ছিল তার লেগে, তাই ওরা আর বেঁচে ফিরেনি যারাই দেখতে পেয়েছে ওই ভূতগুনাকে। না, আমরা আর পার্থ তুতলার সাথে আর তর্ক করলাম না, ও তো একটা চাকর, ওর সাথে তর্ক করে আমাদের মুখ নষ্ট করে লাভ নেই। আমরা একটা শহরের ছেলে, একটা পড়াশোনা শিক্ষিত মান। তা বৃন্দাবন মারা গেলেন কি করে? তা পার্থ এদিকে ওদিক ঘুরে দেখলো কেউ নাই, আর বললো ওটা অটন একটু নড়া বুদ্ধ, তো ওটা খুব খতরনাক, মানুষকে মেরে দেয় তাড়াতাড়ি, বেশি টাইম লাগে না। আমরা আর পার্থর কথা শুনে কিছু বললাম না, ও আমাদের থেকে একটু বয়সে সিনিয়র ছিল তাই কিছু বললাম না, তাই আমাদের কাছে এসে বসলো ও। তাই তার বসার আবভাব দেখে আমরা বুঝতে পারলাম তারা নিজে থেকেই কিছু বলবে পারত আমাদের। তখনই টার্থ বলে উঠল, ডিন্ডাডন দাদুতে মেরে ফেলা হয়েছে, দূরে তো তোমরা খুবই খারাপ হয়েছিল ওরটাতে, ওর টিটের তীর মেরে ফেলে দিয়েছিল বৃন্দাবন দাদুতে, দূরে তো বর্ষায় কাজটা করেছিল। হ্যাঁ, তিনি ওই কাজটাই করেছিল, বুঝতে পারলে তো, ও খুব খারাপ নরক ছিল, তাহলে ওকে নেড়ে দেওয়ার দইছে, আর নেড়ার জমিটা ছিল তো ওর, তার লেগে ঠয় মেরে ঠোঁটটা করে নেড়ে দিয়েছে ওটাকে। লাওয়া, আমরা ঢুল ডলেছি, ওটা হারু ঠড্ডার তোমরা দূরেছ, ও খুবই একটা তীরন্দাজ লোক ছিল, ও ডাকে মনে করতো মারবো, তাকে মেরে দিত, ওর বিরাট হাতে নিট ছিল, ও শুয়ে মেরে মেরে ওর হাতে তার লিটটা হয়েছিল না, একদম খতরনাক নিট। তাহলে শোনো, ডাকাতি করার সন্ধানে হারু সর্দার ধরা পড়লো কোর্টে, তখনই কোর্টে চালান হলো হারু সর্দার। হারুর যেন জেল হয় এর লেগে উকিল পান ফোস্টায় চেষ্টা করছিল, ওকে জেল না দিতে পারলে যে আমাদের পাড়ার গ্রামবাসীদের সব চুরি করে লুট করে সব একদিনে নিয়ে নিত, আর ও হিরোইন খাতো, এটাই হচ্ছে ওর দোষ, আর ওর মেলা টাকা লাগতো, তাই ও ছোটো ছেলেদের কিডনি ফিটনি তুলে ও বিক্রি করে দিত হারু সর্দার। এই কথাটা শুনে হারু সর্দার মেলা রেগে গেল, ও তো আজকে হিরোইন খেতে পারেনি, তার লেগেও মেলাটা রেগে গেল উকিলের কথা শুনে। আমি যা বুঝতে পারলাম ওই হিরোইন খেতে পারলে এতটা রাখতো না। তখনই কোর্টের উকিল বলল এর 2 বছর জেল হবে হারু সর্দারের। কিন্তু কোথায় থেকে যে কি হয়ে গেল, জজ সাহেব হারুকে বেকাসুর করে ছেড়ে দিল, কিন্তু হারু তো একটা মানুষ মেরেছিল, এটা জজ সাহেবের উচিত ছিল না, কিন্তু জজ সাহেবের কথাই একটাই কথা, ও যদি হাতুড়ি মেরে দেয় খালাস। জজ মুজির এটা করাতে খুবই রাগ পেল উকিল। তবে থেকে বৃন্দাবন বাবু ওই বাড়ি থেকে আর কোথাও যায়নি, ও সত্যির রিহা পায়নি বলে ও খুবই রাগে আছে। ও যেদিনকে সত্যির রিহা পেয়ে যাবে সেদিন ওই বাড়িটা থেকে চলে যাবে, বুঝতে পারলি তোমরা? ঠিকাতে দাদুরা, তোমরা এখন ডোটে থাকো, আমি এখন আটি, আমার টাইম হয়েছে, ঠিক আছে? এখন আমাকে লোকের দাড়ি টাট করতে হবে, নাহলে আমার নে আর দুটো হাতির দাঁতটা আমাদের ঠেটে দেবে না, ডুবতে পারলে তো। আর চারি সাইডে সন্ধ্যা তখন নেমে এলো, বিকাল থেকে রাত হতে চললো। আর রাত হলে আমরা সবাই তো জানি কোনো একটা ফাঁকা জায়গায় বসে থাকলে শিয়ালে তো ডাকবেই, ওটা শিয়ালের অ্যালার্ম, রাত হয়েছে এখন বাড়ি যাও, না বাড়ি গেলে তোমাদেরকে কামড়িয়ে দেবো, ওটা একটা অ্যালার্ম শুনে বাড়ি যেতে হয় সবাইকে। নিঃসন্দেহরা ভঙ্গ করেই তখন রতন কথা বলল, কী রে এখনো চুপ করে আছিস, কথা কি বলবি না নাকি রে? তখনই সন্ডু দাস বলে, কি একটা আষাঢ়ি গল্প বার্তা দিয়ে গেল আমাদেরকে। ওই কথা শুনে না আমার এমনই রাগ করছিল, এখানে ফেলে দিতে মন যাচ্ছিল, আমি ফেলতে পারলাম না, একটু বয়সে বড় বলে, ওই মুখটা আছে বলেই ও খেতে পায়, না হলেও পারতো না, বুঝতে পারলি? এই চল এখন উঠা যাক, রাত হলো মেলা। না রে, এখন বাড়ি যাব না, চল আমরা বৃন্দাবন বাবুকে নিজের চোখে একবার দেখে আসি, ও কেমন আছে। বলবো দাদু কেমন রয়েছে, ও একটু দেখা সাক্ষাৎ কি আমাদের সাথে একবার করো। এই বলে ওরা চলে গেল বৃন্দাবন বাবুর বাড়ির কাছে। কিন্তু তখনই ওর বাড়ি যেতে যেতে দেখলাম একটা আম গাছ রয়েছে, এসবটা আমাদের ওখানে থাকে না, তাই আমি দরবার করে দৌড়িয়ে গিয়ে 2টো আম ছিঁড়ে নিয়ে এসে দুজনা খেতে লাগলাম, দিয়ে হাঁটা শুরু করলাম। তখনই আমি আর রতন ঠিক করলাম ওখানে গিয়ে একবার রাত কাটিয়ে আসবো। তখনই সন্ডু কি বলে, ওখানে রাতে একটা বাংলা মদ নিয়েছ না, তাহলে দুজনা মিলে খাবো, দিয়ে খেয়ে ঘুমটা ভালোই হবে আমাদের। তখনই সন্ডু মুচি বাড়িতে কিছু বলল না, আর বাড়িতে বললে ওকে মদ খাওয়ার টাকা দিত না, তার লেগে সন্ডু মুচি কিছু বলল না, চুপচাপ বাড়িতে চলে আসলো। তখনই দেখলাম বিকাশ অ্যানাউন্স করতে এসেছে ওই ধাওড়া পাড়ায় নাকি কোনো একটা কিছু হবে, কি বেশ বলছে, একটু ভালো করে শুনতে হচ্ছে। তো তখনই শুনলাম রাসের মেলা হবে। এই কথাটা শুনে সন্ডু খুব আনন্দ পেল, বলল আমাদের তো ভালোই হলো, মেলা দেখার নাম করে পয়সা নিয়ে গিয়ে বাংলা খাবো। তখনই সন্ডু ওর দাদু দিদাকে বলল, আমি পরের দিন সকালে ফিরবো, আমার একটু কাজ রয়েছে, ঠিক আছে? তখনই কথা মতন আমরা শিব মন্দিরে যখনই দেখা করলাম,
তখনও প্রায় সন্ধ্যা নেমে আসেনি। তখনই রতন বলে উঠল, আলো থাকতে থাকতে চল মল্লিক বাড়ির উপরে উঠি বসি গা, চল এসব জায়গা ফাঁকা নোংরা থাকবে, সাফসুফ করতে হবে তো। এই বলে দুজনা মল্লিক বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মল্লিক বাড়ির গেট বরাবর যখনই গিয়ে পৌঁছালাম তখনই অল্প অল্প আলো রয়েছে। এটা দেখে খুবই ভালো লাগলো আমাদের। সকাল সকালই পৌঁছে গেলাম। অবশ্য চারি সাইডে ঝাঁকড়া গাছপালা থাকলেও মল্লিক বাড়িটা কিন্তু অন্ধকারই রয়েছে, ওর ভিতরে আলো যাচ্ছে না। বাইরে একটু খোলামেলা ছিল বলে আলো লাগছিল আমাদের দেখতে। কিছুটা এগাতে কালো বিড়ালে ডেকে উঠলো। দেখে আওয়াজটা শুনে একটু ভয় ভয়ই লাগলো, তা কিছু মনে করলো না। দুজনা থমকে একটু দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। তখনই সন্ডুর মনে হলো আমার পাশ থেকে কিছু সরে গেল। তখনই রতন কিছু ইসি না পেয়ে টর্চটাকে বের করে এদিক সেদিক মারতে লাগে। তখনই রতন এদিক সেদিক টর্চটা মারার পরে কিছু দেখতে পেল না। ওখানে তো কিছুই নেই, তা কী দেখবে? ওখানে তো শুধু ভূতই রয়েছে, আর ভূত তো টর্চের দেখায় দেখা দেয় না। আর এই বলে রতন এগিয়ে চললো আস্তে আস্তে। আর তখনই নয়ডো একটু ভাবছিল, তারপরে নাইডু আসতে লাগলো। সন্ডুর একটু একটু ভয় ছিল তো, তাই ও পেছতে পেছতে যাচ্ছিল। রতনের কিছু হয়ে গেলে আমি পালিয়ে যাব, ওর মনে এইসবই চলছিল। আমি জানি ছোট থেকে অত না চিনলেও ওকে এই কদিনে আমি ভালো চিনেছি। তারপরে দুজনা গেটের সামনে চলে যায়। তখনই সন্ডু আর রতন দেখলো গেটে তালা মারা রয়েছে, কিন্তু তালাটা জং ধরা রয়েছে। এর লেগে তালাটা মেলার একটু খোলার চেষ্টা করলো। তারপরে একটু তালাটাকে হাত দিয়ে মোচড়াতেই তালাটা খুলে গেল, আর দুজনা ঘরের মধ্যে চলে গেল। তখনই রতন বলল, দাঁড়া সন্ডুকে। তখনই আমি রতনের কথায় দাঁড়িয়ে গেলাম। তখনই দেখলাম রতন একটা দিশলাই আর মোমবাতি বের করে জ্বালাতে লাগলো, ওটাকে দিয়ে জ্বালিয়েও ফেললো রীতিরকম। আর এদিক সেদিক দেখতে দেখতে ঘরের কোনায় একটা চৌকি রয়েছে দেখতে পেল রতন। আর দেখলো চৌকির এক কোনায় কিছু বইও রয়েছে। তো মনে মনে ভাবলো এসব বই কোথায় থেকে আসলো। ও হতে পারে বুড়োটা মনে হয় পড়তো, এর লেগে বইটা রয়েছে। তখনই রতন বুঝতে পারলো এটাই মনে হয় বৃন্দাবন উকিলের বসার ঘর, নাহলে এত বই ডায়েরি থাকবে কেন। বলছি কি সন্ডু, তুই একটু দাঁড়া, আমি পাশের ঘরটা দেখে আসছি, ঠিক আছে? তখনই সন্ডু এসে চৌকির উপরে এসে বসলো, আর রতন গেল ঘর দেখার উদ্দেশ্যে। কি আছে ওই ঘরে? ফাঁকা রইলে আমি ওই ঘরটাই যাব। কিন্তু আমি এদিক সেদিক তাকাতে তাকাতে দেখতে পেলাম ঘরের মেঝেতে মেলা নোংরা পড়ে আছে। তো এখানে থাকতে হলে তো আমাদের নোংরাগুলো ছাপ করতে হবে, তাই ঝাঁট দেওয়ার লেগে আমি কিছু খুঁজতে লাগলাম। তখন আমি মনে মনে ভাবলাম, আমি কেন একা নোংরা ছাপ করব? রতন শুদ্ধ আসুক, রতন আর আমি একসাথে নোংরা ছাপ করে দুজনা এই ঘরে শুয়ে থাকবো। তারপরে কালকে মেলা দেখতে যাব। এই দেখতে দেখতে রতন দেখলাম আস্তে আস্তে চলে আসলো আমার ঘরের দিকে। তখনই রতন আমাকে এসে বলল, আর ওসব ঘর খুব নোংরা রয়েছে, আজকে দুজনে আমরা এই চৌকিটাই শোবো, ঠিক আছে? এই বলে রতন মোমবাতিটাকে ধুয়ে দিল। আর রতনের ব্যাগে একটা বিছানার চাদর ছিল, এটা বলে চৌকিতে বিছানার চাদরটাকে পেতে দিল রতন। মোমবাতিটা হাওয়ায় নিভে যাচ্ছে, টর্চটাকে জ্বালাও না। না, টর্চটার বেশি ব্যাটারি নেই, জ্বালালে চার্জ ফুরিয়ে যাবে, পরে কি দিয়ে দেখবি তখন? কাজে কোনো খাওয়ার প্রশ্ন নেই, এখন শুধু ওই বৃন্দাবন মল্লিকের আসার অপেক্ষা। ও আসলেই আমরা শোধাবো ওকে কিসের লেগে মারা হয়েছে। ওকে যদি দেখি ভালোভাবে মারা হয়েছে তা ভালো, আর ওকে যদি শুনি খারাপভাবে মেরেছে তাদেরকে আমরা শাস্তি দেবো, তার আত্মাটাকে মুক্তি দেবো, তার লেগে আমরা এসেছি এখানে। সন্ডু এই কথাটার উত্তরে কিছু বলতে গিয়েই থেমে গেল। তখনই সন্ডু ওসব কথা বাদ দিয়ে দেখলো বাইরে ঝড় উঠেছে, মেলা সুন্দর হাওয়া চলছে। একটু হাওয়া খেতে লাগলো জানালার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখনই সন্ডু মনে মনে অনুভব করছে এই গাছের জানলার ডালগুনা আমার গায়ে এসে পড়বে না তো, এমনভাবে ঝুঁকছে যেন জানলার মধ্যে ঢুকে যাবে ডালগুনা। তখনই রতন বলে উঠলো, কিরে সন্ডু, ভয় পাচ্ছিস নাকি? আরে না না, সেরকম কিছুই না। আমি মনে মনে ভাবছিলাম আজ রাতে ঘুমটা যেন একটু ভালোই হবে হাওয়াতে। তখনই সন্ডু জিজ্ঞেস করলো, কটা বাজে দেখো দিনই। দিয়ে টর্চটা দিয়ে দেখলো কটা বাজছে, তখনই দেখলো 8টা বাজছে। আয় শুয়ে পর, মেলা রাত হয়েছে, বলা যায় না মাঝরাতে যদি জাগতে হয় আমাদেরকে। এই কথাটা বলার পরেই দুজনা শুয়ে পড়লো কিছুক্ষণের লেগে, একটু বিশ্রাম নেওয়ার লেগে। আর রতন ঘুমিয়ে গিয়েছিল, আর সন্ডু পা লড়াচ্ছিল। আর তখনই সন্ডু শুনতে পেল কি রতনের নাক ডাকার আওয়াজ। আর ওর তো একদম মনে মনে বিরাটই রাগ হচ্ছিল, আমি তো এত নাক ডাকি না, তাই এর পাশে আমি ঘুমাবো কি করে এত নাক ডাকলেও। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, এই রতন তো বিরাটই নাক ডাকছে, আমার তো রাতের ঘুম হারাম করে দেবে। তারপরে আমি একটা রতনের নাক ডাকার থেকেও একটা খারাপ আওয়াজ পেলাম, মনে হচ্ছে কোনো পাখি রাতে বেলায় ডাকছে। আর পাখির আওয়াজে নাইডু উঠে বসলো। ও কিছু বুঝতে পারলো না, তার লেগে ছটাফটা দিয়ে উঠে বসলো চৌকির উপরে।
তখনই উঠে সন্ডু শুনতে পেল কোনো একটা মানুষ কাঁদছে। তারপরে সন্ডু মনে মনে ভাবতে লাগলো, সাইডে তো শ্মশান, কোনো একটা মারা এসে মনে হয় পড়ে আছে, তাই শ্মশানে কোনো লোক এসে কাঁদছে। তখনই সন্ডু মনে মনে ভাবলো, এ তো একটা শিশুর কান্না, ছোট ছেলে আবার এত রাত্রে শ্মশানে এসে কি করে কাঁদবে? কেউ আবার ছেলে ধরাতে এসে ফেলে দিল না তো? একবার দেখবো নাকি গিয়ে। তখনই সন্ডু মনে মনে ভাবলো, আমার একা যাওয়াটা উচিত না, তাই রতনকে ডাকতে লাগলো। তাই জোরে একটা ধাক্কা দেওয়াতে রতনের ঘুমটা ভেঙে গেল। তখনই রতন ঘুমের ঘরে উঠে ঘুম ঝরানো কথাই বলল, কি রে, কি হয়েছে, কি হয়েছে? ওই দেখো শ্মশানে একটা ছোট শিশু কাঁদছে, দেখো। মনে হচ্ছে, আমার যা মনে হচ্ছে ওটা ভূত হতে পারে না, ওটা কোনো একটা ছোট ছেলে কাঁদছে, একবার দেখবো নাকি গিয়ে সবাই মিলে দুজনা? আরে তুই কি গ্রামে নতুন এসেছিস নাকি? ওটা তো শগুনের বাচ্চার কাঁদার আওয়াজ, ওটা একদম মানুষের মতনই, বুঝতে পারলি তো? ওতে ভয় পাস না, ওটা শগুনের বাচ্চার কান্নার আওয়াজ। আর রতন এই কথা বলেই কথা শেষ করে রতনের পতন, ঘুমিয়ে গেল রতন আবার। তখনই সন্ডু মনে মনে ভাবতে লাগলো, আমি কি ঘুমিয়ে পড়বো নাকি? আর ওটা কি রতনের কথাটাই ঠিক? ওটা কি ছোট একটা বাচ্চা ছেলের কাঁদার আওয়াজ, না শগুনের বাচ্চার আওয়াজ? এটাই মনে মনে রতন ডিসকাস করতে লাগলো সারা রাত। তখনই আমি কিছুটা ভাবার পরে আবার শুয়ে পড়লাম। কিন্তু শ্মশানের সাইডেই ভাঙা বাড়িতে আর ঘুম আসে এই কাঁদার আওয়াজে, তাই আর ঘুম আর এলো না কোনো মতে। আমার কিছুটা ভাবতে ভাবতে আমি দেখলাম মোমবাতিটা যেন কখন লিভে গেছে। কিন্তু মোমবাতিটা ধরানোর লেগে দিশলাই দরকার, আর ওটা রতনের ব্যাগে রয়েছে, আর ওইটা ব্যাগটা খুলতে গেলেও টর্চ লাইটটা লাগবে। আর ওখানে তো মাথার তলে ঘুমিয়ে আছে, কি করে নিয়ে আসা যায় টর্চটাকে, দিয়ে মোমবাতিটাকে ধরানো যাবে? তখনই রতনে ওইসব কথা বাদ দিয়ে মনে মনে ভাবতে লাগলো, এই বাড়িটায় যে কত রকম ভৌতিক ঘটনা আছে আমরা নিজেও জানি না। ওই পাত্র কি কথাটা ঠিকই বললো নাকি? এই বাড়িতে কি ভূতই রয় এক সময়? আমারও হালকা হালকা এবার ভয় লাগছে পাত্রর কথাটা শুনে। তখনই সন্ডু মনে মনে ভাবলো, আমরা তো এখানে দুজনা রয়েছে, আমাদের ভয় কিসের? ভয় আমাদের আশা করি লাগবে না। তখনই সন্ডু একটা ঘর খোলার আওয়াজ পেল, আর মনে হলো শব্দটা পাশের ঘর থেকেই আসলো। তখনই সন্ডু বুঝতে পেলো আমার গায়ের সাইড দিয়ে একটা ঠান্ডা হাওয়া গেল, তার লেগে খুবই ঠান্ডা মনে হলো আমার। ওই ঠান্ডাটা কি ভূত নাকি হাওয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না রাতে বেলায়। আর সবারই ঠান্ডা হাওয়া পেলে সবারই ঘাম শুকিয়ে যায়, আর আমার ঠান্ডা হাওয়াটায় ঘাম বেরোতে লাগলো। আমি মনে মনে ভাবলাম, কি মুখ নিয়ে রতনকে আবার ডাকতে লাগবো, আবার ডাকবো, আবারও ফালতু কথা বলে আমাকে ঘুমিয়ে দেবে। এবার সন্ডু পাথর কথাগুলো মনে হলো, আস্তে আস্তে মনে হচ্ছে সন্ডু বিশ্বাস করছে, আর ওটাই হয়েছে, যেটা বলছে ওটাই হচ্ছে। তখনই সন্ডু মনে মনে ভাবতে লাগলো, আমার বিছানায় এভাবে শুয়ে থাকাটা উচিত না। তারপরে সন্ডু দেখলো কি একটা কি গেল ওর সামনে দিয়ে, ও হালকা হালকা ভয় পেয়ে গেল, এবার ফুল ভয় পেয়েছে, হালকা না। সন্ডুর ওই যাওয়াতে আর কে একজনা গেটের জানলার সাইড দিয়ে সন্ডুর দিকে হলুদ হলুদ চোখ করে তাকাচ্ছিল, দেখে কেমন যেন একটা সন্ডুর ভয় লেগে গেল। তখনই সন্ডু মনে মনে ভাবতে লাগলো, ভূতটা দেখা দিল তো আমাকে দিল, রতনকে দিল না কেন? তখনই দেখলাম ওই ভূতটার গায়ে কালো একটা চাদর পরে হাঁটতে চলতে লাগলো এদিক সেদিক দিয়ে। তখনই সন্ডুর ভালো করে দেখাতে ওটা দেখতে পেল বৃন্দাবন মল্লিকের আত্মা ঘুরে বেড়াচ্ছে এখনো সেই বাড়িতে। আর সন্ডু দেখতে পাচ্ছে কি সে বৃন্দাবন মল্লিক মাঝে মাঝে থামছে, চলছে, ঘুরছে, ফিরছে, আবার তাকাচ্ছে, টুকি মারছে আমার দিকে। দেখে এটা খুব দেখে ভয়ও লাগছে, আমাকে ভয় পাওয়ানোর লেগে এটা করছে নাকি বৃন্দাবন মল্লিক। এইসব দেখেও সন্ডু ভয় পাচ্ছিল না। তারপরে ভাবলো আজকে আমাবস্যার রাত, তার লেগে কি বৃন্দাবন আত্মাটা এই বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিন তো প্রায় দিন তো মানুষজন দেখতে পায় না, তাই আমি জানলার সাইড দিয়ে দেখলাম আজকে আমাবস্যার রাত, চাঁদ নেই রাতে বেলায়। তারপরে দেখলাম বৃন্দাবনের আত্মাটা ঘরের দিকে এগিয়ে আসছিল। তারপরে দেখতে পেলো বৃন্দাবনের আত্মাটা আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে আসছে। তখনই সন্ডুর হালকা হালকা ভয় লাগতে লাগলো, এই আত্মাটা কি আমাকে এসে মেরে দেবে নাকি রে? ঘরের মধ্যে ঢুকছে, এখন তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিল, এবার তো আবার ঘরের মধ্যে ঢুকে মনে হয় আজকে আমাকে মেরেই ফেলবে। এরম ধারা একটা ব্যাপারে আমার খুবই ভয় লাগছিল। আর এই কথাটা বলার পরেই তারপরে দেখতে পেলাম বৃন্দাবনের আত্মাটা আমার সাইডে আস্তে আস্তে এগিয়ে তারপরে দেখলাম বৃন্দাবনের আত্মাটা জোরে জোরে এগিয়ে আসছে আমার দিকে। আমি যত বলছি বৃন্দাবন তুমি আমার কাছে এসো না, ততই আমার কাছে এগিয়ে আসছে। আর আমার এটা ভেবে আমার খুবই ভয় লাগতে লাগলো তখনই। আর তখনই সন্ডু চিৎকার করে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল বিছানার উপরে। যখন সন্ডুর ভিতরে জ্ঞান আসলো তখন দেখলো আস্তে আস্তে ভোরের আলো জানলা দিয়ে আসছে। তারপরে ভোরের আলোটা দেখে আমি উঠে পড়ি। তারপরে দেখি রতন এখনো উঠেনি ঘুম থেকে। তারপরে আমি দেখতে যাই, তারপরে দেখি মুখে জিভ বের করে রতন ঘুমাচ্ছে। তারপরে দেখে আমার হালকা হালকা একটু ভয়ও লাগলো। তারপরে আমি রতনের গায়ে হাত দিতে বুঝতে পারি রতন মারা গেছে, রতন আর বেঁচে নেই। রতনই মল্লিক বাড়ির আসার উদ্দেশ্যে ওই বললো আর ওকেই মেরে ফেললো রতনের মল্লিকের ভূতটা। এটা দেখে খুবই খারাপ লাগলো, তাই আমি রতনকে
একবার বেঁচে আছে বলে ডাকতে লাগলাম, এই রতন, এই রতন, ওঠ না, ওঠ না। এত করে সন্টু ভয় পেয়ে পেয়ে ডাকছিল, তখনই দেখলো রতন উঠে পড়লো। রতন তো মরেনি, ওরমভাবে ঘুমায় রতন জিভ বের করে। অন্য কোনো মানুষ, আরে সকাল সকাল অত চেঁচাচ্ছিস কেন? আর আমি কোথায় বা যাবো? তুই কি ভাবছিলি? আর তুমি এইভাবে ঘুমাচ্ছিলে, আমার তো একদম পানটা বের করে দিয়েছিলে। তোমার তো ঘুম থেকে যে সে খুব ভাববে তুমি মারা গিয়েছিলে। এত তোমার বিচ্ছিরি ঘুম, এরম ধারা ঘুম যেন ঘুমিও না কোনো দিন, তাহলে অন্য কোনো মানুষ হার্ট অ্যাটাক করবে তোমাকে দেখে। তারপরে সন্ডু এই রাতের টপিকের কথা বলতে লাগলো। বৃন্দাবন মল্লিককে দেখতে পেয়েছিল ওই জানলাটার ওখানে, এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। দেখে আমার খুবই ভয় লাগছিল, এটা দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, বুঝলে রতন? তা আমার তো বয়স কম, তার লেগে মনে হয় আমাকে বৃন্দাবনের আত্মাটা কিছু করেনি, তার লেগে আমাকে রাতের বেলায় ছেড়ে দিয়েছে, বুঝতে পারলে? আরে আমি সত্যি কথা বলছি রতন, তুই বিশ্বাস করলে কর, না করলে না কর। একটু রতন মুখ বেঁকিয়ে কিছুক্ষণ কিছু ভাবছিল, তারপরে বলে উঠল রতন, আমার এক সর্বনাশে ঘুম হয়েছে। তা ঘুমিয়ে গেলে আর জ্ঞান থাকে না, শালা এর কোনো ওষুধও পেলাম না। তাহলে ঘুমের একদিনকার ঘটনা শোন। একদিন কি স্কুলে পরীক্ষা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে শুনতে পেলাম কি স্কুলের মাস্টার আমাকে ডাকছিল। তখনই দেখলাম পরীক্ষার তো টাইম শেষ হয়ে গেছিলো, তাই আমাকে বাড়ি যাওয়ার লেগে বলছিল একদম টাইমটা দেখ, তারপরে বাড়ি চলে যা উঠে। এটাই হলো সর্বনাশে ঘুমের কাজ আমার। তখনই সন্ডু এই কথাটা শুনে খুবই খারাপ ভাবলো রতনকে। তখনই সন্ডু এই টপিক ছেড়ে দিল আর কালকেকার রাতেকার কথা ভাবছিল। ওই কথাটা সন্ডুর মন থেকে যেন একদম গেঁথে গিয়েছিল, যাচ্ছিলই না। তখনই সন্ডু কিছু ভাবাভাবি করে বলতে লাগলো, চলো চলো বাড়ি যাই, ওখান থেকে ভালো লাগছে না আমাদের। ঠিক আছে সন্ডু, আমরা একটু পরে বাড়ি যাবো, একটু দিনের আলোতে একটু ঘরগোনা ঘুরে ঘুরে দেখেলি, বুঝতে পারলি তো? ঘরে যদি কিছু একটু সোনা দানা থাকে তাহলে একটু ভালোই হয়ে যাবে আমাদের। তারপরে সন্ডুর চোখ পড়লো বইগুনার দিকে সূর্যের আলোতে। তখনই সন্ডুর চোখটা পড়লো বইয়ের দিকে, আর তখনই দেখতে পেলো দেয়াল ফিয়াল আস্তে আস্তে ছাদ সবই ভেঙে গেছে, সব দেখতে পাচ্ছে। এদিক সেদিক দিয়ে ঘরের সব জল পড়ছে, খুবই খারাপ অবস্থা বাড়িটার। আর ওই সাইডে একটা আলমারি রয়েছে, এদিক সেদিক তাকিয়ে দেখছে কিছু আছে কি ঘরের মধ্যে, রহস্যমান জিনিস। তাই খুঁজে পেলে আমরা সমাধান করতে পারবো, ওই ভূতটাকে মুক্তি দিতে পারবো, আর আমরাও খুব খুশি হব। দেখা যাক কিছু জিনিস আমরা খুঁজে পাই কি। তারপরে মনে মনে সন্ডু ভাবতে লাগলো, এখানে তো কিছুই নেই, আর আমরা কী বা পাবো। কিছুক্ষণ পরেই শুনতে পাই রতন যেন পাগলার মতন হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কিরে রতন এত জোরে জোরে হাসছিস, কি পালি তুই? কিছু কি রহস্যমান জিনিস পেয়েছিস নাকি? তা বল, কালকে মেলায় যাব ঘুরতে, টাকা পয়সার আমাদের একটু দরকার, তাহলে ওটাকে বিচে দেবো যাওয়ার সময় বাড়িতে। আর তখনই রতন জোরে জোরে হেসে বলল, এই দেখ কালকেকার রাতের সেই তোর বৃন্দাবন মল্লিক এখানে বসে রয়েছে, তুই দেখে যা তাড়াতাড়ি এসে। সে আবার কি, বৃন্দাবন মল্লিক এখানে বসে রয়েছে? আর ওই ঘর থেকে আমি ছুটতে ছুটতে এসেই দেখে আমি অবাক ওই জিনিসটাকে। ওটা কি জিনিস আমাকে তো ভালো করে দেখতে হচ্ছে না। আর তখনই তাকাতে দেখতে পেলাম একটা বাদুড়, ওই বাদুড়টার গায়ে একটা চাদর রয়েছে না। তারপরে সন্ডু ভাবতে লাগলো, এটা তো সে ভূত না, ওর চোখ তো হলুদ ছিল আর এর চোখ সাদা, এটা কি করে হতে পারে? তারপরে সন্ডু মনে মনে ভাবতে লাগলো, ওটা ভূত না, ওটা কিভাবে ওই গায়ে ওটা চাদরটা জড়িয়ে গেছে। তাই চাদরটা সারা জীবনকার মতন আমরা যদি না খুলে দিই তাহলে চাদরটা খুলতে পারবে না। আর এটা ভেবে সবাই লোকজন ভাবতো এই ঘরটায় ভূত রয়েছে, ওটার বেশি দিন বাঁচতো না এই চাদরটাকে না খুলে দিলে আমরা। আর এই জিনিসটা দেখেই দুজনে আমরা হেসে উঠলাম, হ্যাঁ। তার লেগে তোমাদের বলছি, এরম ধারা কোনো বাড়ি ঘর পেলে একবার ঘুরে দেখে এসো। সব জায়গায় তো ভূত থাকে না, এরম ধারা কোনো জিনিস পশু পাখির গায়েও জামা কাপড় আটকে এটাও হতে পারে, তাই জিনিসটাকে দেখাই ভালো। ওটা যদি পাখি হয় তোমরা যদি বাঁচিয়ে দাও তোমাদের মেলা পুণ্য হতে পারে। আর এখানেই শেষ করলাম আমার গল্প। আর গল্পটা কেমন লাগে, আমার গল্পগুলো কেমন লাগে কমেন্টে জানিও। এত সুন্দর সুন্দর ভিডিও দেখার লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই মিলে। এরম ধারা সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন আপলোড। নাম হচ্ছে উপেন্দ্রনাথ ঘোষ, আর বাড়ি আছে টগরারামের গ্রামে। মেলা দিন থেকে চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে নৃপেন্দ্রনাথ ঘোষ। আর মেলা দিন থেকে ঘুরে ঘুরে চাকরি পায়নি বলে ও খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। মনে মনে ভাবছিল তখন, আমি কি আর চাকরি পাবো না? এতগুলি চাকরির ফর্ম ইন্টারভিউ দিয়ে আসলাম, কোনোটাই কোনো ফল হলো না। অবশেষে মেলা দিন ঘুরে ঘুরে একটা চাকরি পেলাম। ওই শিগুড়ি নগমের গ্রামে একটা টিচার ফাঁকি আছে, তাই ওই টিচারটার বদলে আমাকে নেবে চাকরিতে। খবরটা পেয়ে 1 মিনিট লেট না করে নিজেই চলে গেলাম ওখানে। স্যার, চাকরির আমার খুব দরকার। স্যার, আপনার তো শুনেছি অনেক দয়া, আমাকে একটা চাকরি দেন না, আমি খুব গরিব মানুষ, আমার খুব একটা চাকরির দরকার। বহুত খুশামুদ্দির পরে আমি চাকরিটা পেয়ে গেলাম, তাই এই আনন্দে আমি খুশিতে ঘরে ফিরছিলাম। যাওয়ার সময় 1 কিলো খাসির মাংস নিয়ে যাব বাড়িতে, দিয়ে জমিয়ে খাবো। আর আমি কাজ পেয়েছি, বাড়ির লোক শুনলে মেলা খুশি হবে। যাই গিয়ে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বলি আমি চাকরিটা পেয়েছি। আর চাকরির বেতন হচ্ছে মাসে 50 টাকা।
আমাদের গ্রাম থেকে সিউড়ির দূরত্ব 12 কিলোমিটার, আর যোগাযোগের মাধ্যম একটা কাঁচা রাস্তা। বাড়িতে এসে তাড়াতাড়ি করে আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে 2 দিন পরে চাকরিতে ইন্টারভিউ আর 2 দিন পরে চাকরিতে জয়েন দেবো, তার লেগে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই ভেবে চাকরিতে জয়েন দিতে আমি চলে গেলাম স্কুলের ছাত্র পড়াতে। যেমন অল্প বেতন সেরম ধারা সস্তা একটা বাড়ি খুঁজতে লাগলাম, ওই বেতনের মধ্যে বাড়িটা আমার চলবে। কিন্তু এত খুঁজে একটা বাড়ি পেলাম না। তা থাকার জায়গা কিছু পেয়েছো? বড় অসুবিধায় পড়েছি স্যার, এখানে থাকার তো সস্তায় কোনো বাড়িঘর নেই। তো আচ্ছা, যতদিন না বাড়িঘর তুমি খুঁজে পাও আমার বাড়িতে থাকবে। তা তোমার বাড়িতে স্যার? তা আচ্ছা, অনেক ধন্যবাদ, থাকতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। তো এখনও আপাতত হেডমাস্টারের বাসাতেই উঠেছি, আর দিনের বেলায় স্কুলে কাজ করি, স্কুল থেকে কাজ ফাজ করেই তারপরে সস্তা বাড়ি খুঁজি আমি। কতদিন স্যারের বাড়িতে থাকবো, ওরমভাবে থাকতে আমারও ভালো লাগে না। অবশেষে একদিন গ্রামের বাইরে একটা বাড়ি খুঁজে পেলো, ফাঁকা বড় পাকা বাড়ি। তখন বাড়িটা দেখে ভাবতে লাগলো, এত বড় ফাঁকা বাড়ি এখানে পড়ে কি করে আছে। তখনই ও দেখলো বাড়িটা অনেক দিন থেকে খালি পড়ে আছে, তাই রং ফং চটে যাচ্ছে আস্তে আস্তে। বাড়িটায় মেলা ঝুলঝাড় হয়ে গেছে, গাছের পাতা ফাতা ঘরের মধ্যে ঢুকে গেছে। তবে থাকার মতন উপযুক্ত ঘর কয়েকটা আছে দেখে মনে হচ্ছে, সব ভাঙাথাকি হচ্ছে। বলছি কি, ও কাকা, এখানে কোথাও বাড়ি ভাড়া দেওয়া হয়? তবে ঘর আছে একটা, তবে কিছু একটা সমস্যা রয়েছে বাড়িটায়। লোকে আতঙ্কিত ফেলিয়েছে, এটা নাকি ভূতের বাড়ি, লোকে এটাই বলে, আর লোকে সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে। তখন আমি ইয়ং ছেলে, আমার কোনো ভূতের ভয় নেই। তখন আমি স্কুলে মাস্টারি করি, তা আমার ভূতে কি করবে? আমার তখন ইয়ং বয়স, ভূতের সাথে আমি লড়াই করব? আমি একটা ইয়াং ছেলে, আমি যদি ভয় পেয়ে যাই তাহলে ভাববে এই মাস্টারটা ভয়ও, আর তার লেগে আমার কাছে কেউ পড়তে আসবে না, আর আমাকে সবাই রাগাবে পরে ভয় করে। তবে আমি সিদ্ধান্ত করে নিই বাড়িটাকে আমি নেব। তবে তোমার কথাই হলো মাসে 5 ভাড়া লাগবে, বুঝলে? তবে তোমার কথাই হইলো আমি রাজি দিতে। তাহলে রবিবার থেকে থাকতে শুরু করব আমি এই বাড়িতে। তবে এত দূরে থাকাটাও তো একা নিরাপদ না। তখনই মনে মনে ভাবছিল এই কথাগুনা। তাই বলে আমার ইয়ং বয়স বলে ভয় লাগে না। তখনই আমি একটা সঙ্গী সন্ধান করতে লাগলাম, সে আমার সাথে থাকবে। আর স্কুলের মাস্টার বলল কেউ নেই। আর তখন এত খুঁজে খুঁজে একজনা জুটেও গেল। আর সেই স্কুলের একটা টিচার, নাম হচ্ছে রাসবিহারী চুতো। যদিও তিনি বিএ পাস করেনি, কিন্তু ওই স্কুলের মাস্টার। কিন্তু ও মেলা বুড়ো হয়ে গেছে, এই কথাটা বললেও রাগ করে। ও নিজেকে ভাবে আমি সেই ইয়ংই রয়েছি এখনও। তো রাসবিহারী বাবু থামুন, একটা সস্তায় ফাঁকা বাড়ি পেয়েছি, আমার সাথে থাকবেন নাকি? বড় বাড়ি, মেলা ঘর রয়েছে। আমিও যেখানে ভাড়ায় থাকি একটু অসুবিধা হচ্ছে। তাহলে তো ভালোই হলো, এই সামনে রবিবার থেকে আমরা সবাই মিলে ওখানেই থাকবো। তো আমার সাথেই থাকবেন, একটা রাঁধুনির সন্ধান করতে হবে, নাহলে আমাদের কে খেতে দেবে? তাই একবার বলাতেই আমার জন্য থাকার জন্য রাজি হয়ে যায় স্কুলের মাস্টার। তাই আমরা কালকে থাকার লেগে একজন চাকর আর একটা ব্রাহ্মণকে নিয়ে আসা হলো ওখানে। তবে ওদেরকে ব্রাহ্মণকে বলা হলো তুমি বাড়িটাকে ভালো করে পুজো করো। ওরা বললো আমরা রাত্রে কেউ থাকতে পারবো না বাড়িটায়। কিন্তু ও বলল সকালে আমি সব কাজ করে দিতে পারবো, কিন্তু রাত্রে আমি ওখানে এক মুহূর্ত থাকতে পারবো না। বিকালের মধ্যে সব কাজ সেরে সুরে আমরা বাড়ি চলে যাব, দিয়ে তারপরের দিন সকালে আসবো। এত ভেবে ভেবে দুটো মাস্টার রাজি হয়ে গেল ওই থাকার লেগেই সকালে। পরের দিন সকাল হতেই আমরা ওই বাড়িটায় চলে আসলাম ব্যাগপত্র নিয়ে থাকার লেগে। বাড়িটা দেখে মনে হচ্ছে আমার দাদুর আমলের, খুবই পুরানো বাড়ি। তখনই বাড়িটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, তখনই দেখতে পেলাম চারি সাইডের পাঁচিল আস্তে আস্তে ভেঙে গেছে। বাড়িটায় কুকুর বেড়াল যেন না ঢুকতে পারে তার লেগে বাঁশের বেড়া দেওয়া রয়েছে বাড়িটার মধ্যে। চারি সাইড ঘুরে দেখলাম বাড়িটার চারি সাইডে বাগান, বড় একটা এরিয়া ফেলিয়ে বাগান। গাছ দেখলাম কাঁঠাল আর উচ্ছে গাছই আছে, তাছাড়া কোনো গাছ নেই। তবে সেই কাজগোনা দেখাশোনার জন্য ফড়ি আগলকে দেয়া হয়েছে। বাড়ির একতলায় এবং দোতলায় বেশ বড় বড় একটা দেয়াল রয়েছে। বাড়ির একতলায় এবং দোতলায় মনে হচ্ছে বড় বড় ব্যালকনি রয়েছে, আর বড় বড় ঘর ভিতরে এসে দেখলাম, আর বহুত কাঁচরা বাড়িটার মধ্যে। আর তখনই চোখ পড়লো বাড়ির পেছনটা একটা পুকুর রয়েছে, বহুত নোংরা রয়েছে কিন্তু মাছ লড়ছে পুকুরটার মধ্যে। আর ওই পুকুরটায় মাছই থাকতে পারে, স্নান করার উপযুক্ত না পুকুরটা। ওই পুকুরটা এত নোংরা, বাসন মাজা এবং কাপড় কাচাও যাবে না, এত নোংরা রয়েছে পুকুরটার মধ্যে। তার অল্প দিকে একটা বড় নদী ছিল, সেই নদীটা দেখে ভালোই লাগলো। তাই আমাদের চাকর ওখান থেকে খাবার দাবারের লোকে ওইখান থেকেই জল নিয়ে আসতো কাপড় এবং কাচার লেগে। আমরা দুজনে মিলে ঘরটাকে ছাপ করলাম খাওয়া দাওয়া এবং বসার লেগে। আর এই ঘরটা ছাপ করে একটা অন্য ঘরে চলে গেলাম, দুটো চৌকি পাতলাম ঘরটার জন্য, আর তারপরে দুজনা শুয়ে পড়লাম ঘরটায় ভালো করে। আর লাইট নেই বলে সারা রাত ঘরে প্রদীপ জ্বালিয়ে শুয়ে দিতাম, আর সকাল হতে স্কুলের লেগে রওনা দিতাম। এই রীতিরকম দেখতে দেখতে দশহরা 2 দিন ছুটি পেলাম, এতে খুব ভালোই হলো আমাদের। তা ছুটি কাটাতেই তার পরের দিন ছিল রবিবার, আরও একদিন ধরে পাওয়া গেল।
ওই ছুটি পেয়ে বাড়িতে রওনা দিলাম। মেলা দিন বাড়িতে যাইনি, বাড়ির লোক চিন্তা করছে, তাই বাড়িতে একটু মাছ মাংস নিয়ে যাই। বাড়িতে গিয়ে একটু মাছ মাংস নিয়ে গিয়ে দাদুকে খাওয়াবো। দুদিন আনন্দ করে বাড়িতে খেয়ে তারপরে রওনা দিলাম আবার স্কুলে যাওয়ার লেগে। আমাদের গ্রাম থেকে 10 কিলোমিটার পরেই একটা হাতশালা বলে গ্রাম রয়েছে। আগে একটা থাতীয় জমিদার বলে একটা হাতি বাঁধা থাকতো এই গ্রামে, আর তারপরে গ্রামের নামটা হাতিশালা থেকে হাতশালা নামটা হয়েছে। আর গ্রামের সাইডে একটু গিয়ে একটা কালী মন্দির রয়েছে, আর মন্দিরের মধ্যে একটা কালীওরা, সেই মন্দিরে কালীকুমার নামেরই একটা লোক থাকে। তিনি সবসময় ধ্যানেই নিরস্ত থাকে, কারোর সাথে অত কথা বলার টাইম পায় না। আর সবাই এসে ওখান থেকে, ওটা খুব জাগ্রত মন্দির, আর সবাই প্রণাম করে চলে যেত। আর চারপাশের গ্রামের লোকেরা ওই মন্দিরে থাকা সাধুটাকে মেলা ভক্তি করে এবং শ্রদ্ধা করে। আর সেখান থেকে যেতে যেতে দেখলাম কালীকুমার সাধু ওখানে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের সামনে। আর ওই সাধুকে দেখেই আমি মনে করলাম একটু মন্দির থেকে প্রণাম করে আসি, তারপরে যাব স্কুলে। আমি কিছুটা হেঁটে গিয়ে তার কাছে গিয়ে একটু প্রণাম করলাম তাকে। প্রণাম করে আমাকে একটু আশীর্বাদ করে দিল। বলছি আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আর প্রণাম করতে হবে না। তা তুমি কোথায় যাচ্ছ? ওই শিউরিশ গ্রামে আমার একটা চাকরি হয়েছে, মাস্টারি, স্কুলের স্টুডেন্টদের পড়ানো কাজ। তাই আমি স্টুডেন্টদের পড়াতে যাচ্ছি, নাহলে ওরা আমাকে খুব বকবে, স্কুলের টিচার। তখনই কালীকুমার সাধু বলল, আজকে তোমার না গেলে আর হবে না, একটু থেকে গেলেই তো হতো। তা তোমাকে আমি একটা কথা বলছি, আজকে তুমি বাড়ি ফিরে যাও, তুমি কালকে যেও স্কুলে। আজকে স্কুল খুলবে, আমার নতুন চাকরি, এই কামাই হওয়াটা বড় সবাই না, নাহলে আমাকে স্কুল থেকে বের করে দেবে। তা ক্ষমা করবেন বাবা, আপনার আজ্ঞা আমি পালন করতে পারবো না। তা ওইখানে তুমি কোথায় থাকো? ওখানে শহরের ওখানে একটা পুরাতন বাড়ি রয়েছে, আমরা দুজনা থাকি, বড় একটা বাড়ি। এই কথা বলে কালীকুমার সাধুকে প্রণাম করে সে পথ চলতে লাগে। বেলা আন্দাজ 2টো হবে, আমি ওই বাড়িটা এসে পৌঁছালাম। আর বাড়িতে পৌঁছে ছান খাওয়া দাওয়া করতে 5টা বেজে গেল। আর খাওয়া দাওয়া করে বারান্দায় বসে আমি তামাক খাচ্ছি। আর এমন সময় দেখি একটা কাঠুরি এসে ওখানে লাঠি ঘাড়ে করে আসছে। লাঠি ঘাড়ে করে এসে আমার সামনে এসে উপস্থিত হলো। তাকে দেখে বিস্মিত হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কী রে, তুই হঠাৎ এখানে কি করে এলি? আগে কালীপদ সাধু আমাকে এই চিঠি আর এইসব ফর্ত নিয়ে আমাকে পাঠালেন তোর কাছে। তখনই আমাকে এই কবজটাও দিল আর এই চিঠিটা। আর আমি চিঠিটা খুলে তখন পড়তে লাগলাম। চিঠিটা কি লেখা ছিল, তুই বাড়ি থেকে যাওয়ার পরে কালীকুমার সাধু আমার বাড়িতে এসে বলল এই কবজ আর এইসব তোকে দিতে। তিনি জানতে পারে তোমার খুব বিপদ, তাই এই তাবিজপত্রগুলো আমাকে দিয়ে পাঠাতে বলল তোমার কাছে। তাই তিনি এই রাম তপসটা তোমাকে দিয়েছে পড়ার লেগে। আর বারবার করে বলে দিয়েছে এই তাবিজটা যেন তুমি পড়ো, আর না পড়লে তোমাকে, আর এই তাবিজটা পড়ার পরে তোমার যদি কোনোদিন যদি ভয় লাগে তাহলে রাম রাম পাঠ করো, তাহলে তোমার আর ভয় লাগবে না, আর তোমার কেউ কিছু এসে ক্ষতি করতে পারবে না। আর ভক্তি করে ডান হাতে এই কবচটা পড়বে তুমি। দেখো কথার বেবাগা তুমি যেন না হও, তাহলে কিন্তু আমি খুব রাগ করব। আর চিঠি আর কবচটা নেওয়ার পরে আমি বললাম, তাহলে আজকে তো সন্ধ্যা হয়ে গেল, তুই আজ এখানেই থাক, আমি তোর খাবার জোগাড় করি। সে খাওয়া দাওয়া না হয় পরে হচ্ছে, আমাকে কালীপদ সাধু কিন্তু বলে দিয়েছে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখতে চাই তুমি এই তাবিজটা পড়ো, নাহলে কিন্তু খুব রাগ হবে আর তোমার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। এই তাবিজটা পড়েই আমি দেখতে চাই, তারপরে ওনাকে খবর দিতে হবে তুমি তাবিজটা পড়েছো কি না। তার হাতে 2 আনা পয়সা দিয়ে বললাম, এই নে পয়সা, বাজার থেকে মুড়ি মুড়কি নিয়ে খেতে খেতে যাবি বাড়ি। তার সামনে ডান হাতে তবজটা আমি পড়ে নিলাম সাধুর দিয়া। সে আমাকে তাবিজটা পরিয়ে দিয়েই আমাকে প্রণাম করে সে বিদায় নিল আস্তে আস্তে গুটি গুটি পায়ে। সেদিন রাতে খাওয়া দাওয়া করতে করতে মেলা রাত হয়ে গিয়েছিল, তাই আমরা দুজনা ঠিক করলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি গা, চলো মেলা রাত হয়েছে, নাহলে সকালে উঠতে পারবো না, তখন স্কুলে পড়াতে যেতে দেরি হতে পারে। ঘরে ঢুকতে আমরা দেখলাম বড় বড় 2টো জানলা রয়েছে, তাই আকাশের দিকে তাকিয়ে দেখলাম একদম মেঘে ঢেকে গেল আস্তে আস্তে। আর মেঘ দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো ঝমঝম করে। আবার মাঝের মধ্যে বিরাট জোরে হাওয়া উঠছিল ওখানে, আর ওই হাওয়াতে একাদশীর চাঁদকে ঢেকে দিচ্ছে ওই আওলাতে। এইসব ভেবে আমরা 2টো হাসির গল্প করলাম, করতে করতে মেলা রাত হয়েছিল। আমরা দুজনার গল্প করতে করতে মেলা রাত হয়ে গিয়েছিল, তাই আমরা শুতে চলে গেলাম। আর গল্প করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু শুতে এলাম। অনেক রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল আমার। তারপরে দেখলাম প্রদীপটা নিভিয়ে গেছে। তারপরে মনে মনে ভাবলাম আমরা কি প্রদীপটা ধরাইনি, না আমরা ধরিয়েছিলাম বাতাসে নিভে গেছে, এটাই হবে, খুব জোরে বাতাস হচ্ছে তো। তাও আমি দেখলাম চাঁদের আলোতে কিছুটা ঘরটা আলো রয়েছে,
তা আমি দেখলাম চাঁদের আলোতে সামনের কিছুটা জায়গা একটু আলো রয়েছে। এই মেলা রাত হতেই আমি একটা ভারী ঘুমে চলে গেছিলাম, তাই চোখটা খুলিয়েই আমি দেখি। আমি চোখটা খুলতেই দেখি একটা বুড়ো ভূত এসে আমার বিছানায় ওরমভাবে হুবড়িয়ে আমাকে দেখছে আর মারতে চাচ্ছে। আর সেই বুড়ো এক নিষ্ঠায় আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার কখন রক্ত খাবে এরম ধারা ধান্দায়। ও চোখ মুখ লাল, আর ও সাদা সাদা চুল দেখে কেমন ভয় লাগছিল আমার। আর আস্তে আস্তে মনে হচ্ছে বুড়োর গায়ের চামড়াগুলো আমার গায়ে খুলে পড়ছে। শালা বুড়ো ভূত, তুই তো খুব খারাপ, আমার গায়ে তোর চামড়া দিচ্ছিস কেন? আমার একাই তো দেখে তোর ভয় ফেটে হয়ে যাচ্ছে, আমি বিছানায় মুতে ফেলবো এত ভয় দেখালে। তারপরে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম বুড়ো আমার চোখগুলো দেখে মনে হচ্ছে চোখের সব রক্ত টেনে নিচ্ছে, তাই বুড়োর চোখ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তাকে আমার আস্তে আস্তে দেখে এমন ভয় লেগে যাচ্ছিল, আমার হার্টবিট একবারে 220 বেগে চলছিল। ওই বুড়োকে দেখে মনে হচ্ছিল আমার হার্টবিট এবার বন্ধ হয়ে যাবে। ও আমাকে বিরাট ভয় পাইয়ে দিয়েছিল। তখনই আমার চোখটা বুজে গেল। তখন আমি মনে মনে ভাবলাম এটা স্বপ্ন, তাই আমি চোখ বুঝলাম, দিয়ে আমি আবার চোখ খুললাম। তাই আমি ওটাকে বিশ্বাস না করতে পেরে আমি আবার চোখ খুললাম, তাও দেখলাম সেই বিভীষিকার সেই লোকটাকে দেখে আমার একদম ভয়ে হয়ে গেছিল। এবার আমি সত্যি করে ভেবে নিয়েছিলাম এ ভূত। তখনই ভয়ে আমার মনের মধ্যে একটা কথা আসলো, আমার কাছে তো একটা রাম তাবিজ রয়েছে, আর আমার কাছে মন্ত্রও আছে, আমি একটু রাম জপ করলে ভূত পালিয়ে যেতে পারে। কই দেখি, চেষ্টা করতে তো কোনো আপত্তি নেই। তখনই আমি কিছুটা না ভেবেই আমি একবারে ব্রহ্মচারী হয়ে মন্ত্র পড়তে লাগলাম। রাম জপ করার পরে কিছুক্ষণ পরে আমি চোখ খুলে দেখতে পারি সেই ভূতটা আমার কাছে আর নেই। আর ওটা দেখেই আমার একটু সাহস আসলো, আর সাহস দেখেই আমি একটু উঠে বসলাম, আর ভয় পাওয়া কণ্ঠেই আমার বন্ধুকে আমি ডাকতে লাগলাম। তখনই আমি ডাকতে ডাকতে বললাম, রাসবিহারী, রাসবিহারী তাড়াতাড়ি ওঠ, আমাকে ভূতে ধরেছিল, তাড়াতাড়ি তুই উঠছিস নাকি? তখন রাসবিহারী আমার কথা শুনে উঠে পড়ল। তখন রাসবিহারী এসে বলল, কি হলো? আর তখনই আমি 4 মিনিট টাইম না নষ্ট করে আমি প্রদীপটা জেলে সব কথা বলতে লাগলাম রাসবিহারী আমার বন্ধুকে। তখনই আমি বললাম এই ভূতে আমাকে এরম করছিল, এসে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এক সময়ের মধ্যে ভেবেছিলাম আমার জীবনটা মনে হয় শেষই হয়ে গেল। ওই কথাটা শোনার পরে রাসবিহারী আমার পাশে এসে সারা রাত আমরা দুজনে বসে রইলাম। এসব যুক্তি আলোচনা করার পরে সকালবেলা আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি এই বাড়ি ছাড়বো বলে। ওই বাড়িটা থেকে বেরিয়ে এসে কিছু পথ হেঁটেই আমরা অন্য বাড়িতে এসে উঠলাম। আর বাড়িটায় পৌঁছে খাওয়া দাওয়া করে 10টার দিকে স্কুলে গেলাম ছাত্র পড়াতে। টিফিনের সময় কালু এসে একটা চিঠি দিয়ে গেল আমাকে। আমি চিঠিটা দেখে বুঝতে পারলাম এটা তো সেই কালীকুমার সাধুর চিঠি। দেখি কি লেখা আছে। গতকাল তোমার সাথে মন্দিরে দেখা হওয়ার পর আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। তারপরে বাড়িতে গিয়ে তোমার বাবাকে আমি একটা রাম কবচ দিয়ে আসি। আমি তোমার বাবার বাড়িতে গিয়েই তোমার বাবাকে অনুরোধ করলাম এই তাবিজটা দিয়ে তোমাকে সন্ধ্যের মধ্যে যে করেই হোক এই তাবিজটা পরিয়ে দেওয়া হয়। আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি কোনোভাবে রাতে তোমাকে কেউ ভয় দেখাতে আসবে, কিন্তু এই তাবিজটা আমি এমন করে বানিয়েছি তুমি যতক্ষণ পড়ে থাকবে তোমার কোনো বিপদ আসবে না ওই তাবিজটার জন্য। আর তোমার যাই হয়ে যাক ওই তাবিজটা যে করেই হোক যেন না খুলে, তাহলে তোমার কিন্তু বিপদ আসবে। আর 3 বেলা রাম জপ করবে, আর সবসময় শুদ্ধ এবং আচ্ছা রাখবে, যেন কোনো সময় নোংরা কাপড়ে থাকবে না। এই কথাগুলো শোনার পরে আমি একটু শান্তি পেলাম মনের মধ্যে। সেই চিঠিটা রাসবিহারীকে পড়তে দিলাম, ও বলল পড়বো। রাসবিহারী চিঠিটা পড়ে খুব আশ্চর্য হলো। আর স্কুল থেকে পুজোর ছুটি দিতেই আমি বাড়ি চলে আসলাম। বাড়ি যেতে যেতেই ভাবলাম মজুমদারের সাথে একবার দেখা করে যাই, আমাকে ওই তো বাঁচিয়েছে। একবার সাধুরা হাতে দেখা করে ঠাকুরটাকে প্রণাম করে তবে বাড়ি যাব। আচ্ছা সাধু মশাই, তুমি কি করে জানলে ওই রাতে আমি ভয় পাবো, আর তুমি কি করে বা বুঝতে পারলে? ওর কথাটা শুনে সাধু একটু হাসতে লাগলো। তখনই সাধু বলল, তুমি যে কাল আমাকে সেদিন এসে প্রণাম করলে না, আর তখনই আমি দেখতে পেলাম তোমার পেছতে একটা প্রেত আত্মা রয়েছে, আর ও তোমার ক্ষতি করতে চায়। আর তখনই আমি বুঝতে পারলাম, আর তাকে দেখেই বুঝতে পারলাম সে মেলাদিন রক্ত খেতে পায়নি, তাই তোমার রক্ত খাবে রাতে বেলায়। এরম ধারা আমি একটা বুঝতে পারলাম, আমার মনে একটা পাক আসলো, তাই আমি তোমার বাড়িতে চলে গেলাম তাবিজপত্র দিতে। তুমি তো চলে গেলে, আমার কথা শুনলে না। তারপরে তুমি যেতেই আমি গণনা করে দেখলাম সেই রাতেই তোমাকেও হামলা করতে আসবে, তাই আমি বুঝতে পেরে কিছু না দিশি না পেয়ে তোমার বাড়িতে আমি পৌঁছালাম এই মাদুলিটা পাঠানোর লেগে তোমার কাছে যে করেই হোক। এই তাবিজটা তুমি যে কোনো হালাতে খুলবে না, নাহলে তোমার ক্ষতি হতে পারে, বুঝলে? এই তাবিজটা তুমি সব সময় পরে থাকবে, কোনো ব্যাপার নেই। এই সাধুর কথা শুনে আমি একদম থমকিয়ে চিন্তা করতে লাগলাম মনে মনে, কিন্তু কালীকুমার বাবু আমার ঘরে সে লোকটাও তো ছিল, ও লোকটাকে তো কিছু করেনি সেই রাতে। ও তো আমার বন্ধু ছিল, ওকেও তো কিছু করা দরকার ছিল। তা আমরা দুজনা তো একই পাশাপাশি বেড়েছিলাম, তা তাকে কোনো ভয় দেখালো না কেন, আর আমাকেই কেন ভয়টা দেখালো?
আর হঠাৎ ভূতের ওপর আমার এত রাগ হলো কেন? তাই ভূত আমার সাথে এটা করছে। আগে ওই লোকের নাম কি? আগে তার নাম দাঁড়াও একটু মনে করে বলছি। হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম রাসবিহারী। উনি তো ব্রাহ্মণ, তাই ভূত হঠাৎ করে ওকে ধরতে পারেনি। ওর কাছে মেলা তাবিজপত্র মন্তর থাকে ব্রাহ্মণদের কাছে, তাই ওদেরকে কেউ ধরতে পারে না, বুঝলি? তাই ও তোকে হামলা করেছিল। তা ওসব কথা ছাড়ুন, দিয়ে আমাকে একটা কাজের কথা বলুন। ওই ভূত কি এখনো আমার ক্ষতি করার চেষ্টা করছে? হ্যাঁ, এখনো তোমার ক্ষতি করার চেষ্টা করছে, আর একবার তোমার দেখা করার চেষ্টাও পাবে। তবে তোমাকে কিরমভাবে ও দেখা দেবে আমি বলতে পারছি না। তা কিন্তু তোমাকে একবার দেখা দেবে, কিন্তু এই রাম কবচের জন্য তুমি বেঁচে যাবে, তোমার কিছু হবে না। তাই আমি সাধুকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। ওইসব কথা ভাবতে ভাবতে 18 বছর কেটে গেল। তারপরে ওই ভূতের কথা যদি আমার মনে পড়তো, মনে মনে আমি বিরাট ভয় পেতাম। তখন আমার জানটা একটু একটু করে কেঁপে যেত। আমি ধীরে ধীরে ভালো পড়ানোর লেগে আমি দ্বিতীয় শিক্ষক থেকে প্রধান শিক্ষক হলাম। পরের বছর আমি আরও ভালো করে পড়াশোনা ছাত্রদেরকে করিয়ে আমাকে পরের আরও উপরের ধাপ দিচ্ছিল। আমি বিপণসী ক্লাবের একটা পুলিশ ইন্সপেক্টর হলাম। সেই দিন থেকে বেতন আমার 50 টাকা থেকে 150 টাকা হয়ে গেল। তখন আমি মনে মনে খুব খুশি হলাম। আর ইন্সপেক্টর হয়ে আমার ঘুরে ঘুরে বিদ্যা দেখাই আমার কাজ ছিল, কোন স্কুলে কেমন কাজ চলছে। একদিন এমন সময় মেদিনীপুরের একটি স্কুলে দর্শন করতে যাচ্ছি আমি। ওখানে কোনো ইনচার্জ আছে, তাই আমি ইনচার্জ করতে যাচ্ছি। সন্ধ্যা হতে খাওয়া দাওয়া করে আমি গরুর গাড়ি ভাড়া করলাম। তারপরে আমি এগিয়ে গেলাম স্কুলে। তারপরে সেই গ্রামের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। শরৎকালের পূর্ণিমা রাত, খুবই সুন্দরই লাগছে আলোতে। চাঁদের আলোটা একদম যেন পৃথিবীর আকাশের নিচে সব যেন আলোতে লাইটে ভরিয়ে গেছে। আর তার থেকে ভালো কিছু জোছনা পোকার লেগে একদম আলোতে খুবই ভালো লাগছে। আমি এত দূর এসে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমি একটু শোয়ার সিদ্ধান্ত নিলাম মনে মনে। আর ঘন্টা দুয়েক এপাশ ওপাশ করার পরেও আমার ঘুম আসলো না। তাই মনে মনে ভাবলাম ঘুম তো আর আসছে না, চোখটা মুছে তাড়াতাড়ি উঠে বসি, তাহলে ঘুম না আসলেও একটু বসে মজা করে নিই। তারপরে আমি গরুর গাড়ি চালককে দেখলাম, ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসলো না সেই রাত্রে। আর গরু আপসাপ হেঁটে চলে যাচ্ছে সেই পথের দিকে, আর ওকে গাড়ি চালাতেও লাগছে না। আর তখনই আমি দেখলাম রাস্তার দুই সাইডে গাছের সারি সারি গাছ রয়েছে, খুবই ভালো লাগছিল দেখে। জ্যোৎস্না রাতে এসব দৃশ্য কজনাই বা দেখতে পাই, আমার খুব ভাগ্য, তাই আমি দেখতে পেলাম। আর ঝুরঝুর করে বাতাস বইছে, খুবই ঠান্ডা ঠান্ডা। আর খুবই ঘুমিয়ে একদম আসক্ত হয়ে গেছে ঘুমে। আর গরুর গাড়ি চালক ঘুমিয়ে আছে, তাও গরু দুটোর কত ভালো একইভাবে পথ চলছে। ওদের তো ঘুম নেই, ওদের পশু জিনিস, ওরা হাঁটতেই হবে ওদেরকে, না হলে সকালবেলায় খেতে দেবে না গরু চালক। খুবই খারাপ। ও মানুষ এই বলে ঘুমাচ্ছে, কিন্তু পশুগুনা তো মানুষ না, তাই ওদের আরামও নেই। এই অবস্থায় রাতের প্রায় ঘন্টা খানিক কাটলো। তখনই ঠান্ডা হাওয়াতে হালকা ঘুম ঘুম লাগছে। তখনই আমি ঘুমের ঝুঁকে ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটো কিছুটা পথ হাঁটার পরেই থেমে গেল, আর তখনই আমার চোখটা খুলে গেল। ওই গরু দুটো থামাতে আমার ঘুম একদম ছুটে গেছে মন থেকে। এদিক ওদিক তাকাতে দেখতে পাই আমি সেই ভীষণ ওই ভূতটাকে, ভয়ঙ্কর। তারপরে দেখলাম ওই ভূতটা পথ অবদান করে দাঁড়িয়ে রয়েছে, তাহলে গরুগুনা যেতে পারছিল না। আর ভূতটা খুবই ভয়ঙ্কর ছিল, আর গরু দুটোকে টেনে ধরেছিল। আর তখনই ভূতের গা থেকে খুবই গন্ধ আসছিল, চামড়া পচা পচা। তখনই আমি ভাবতে লাগলাম এই বৃদ্ধ কঙ্কালের এত শক্তি কোথায় থেকে আসলো? ভূতের তো এত শক্তি হয় না। আজ দেখা যাক গরু ভাসে ভূত কেজিতে শক্তিতে। তখনই ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো ভূতটাকে দেখে। তখনই মনে মনে ভাবতে লাগলাম আমাকে কি আজকে মেরে ফেলবে ভূতটা? তখনই আমি হাত দুটো জড়ো করে তখনই রাম রাম জপতে লাগলাম। কিন্তু আজকে কিছুক্ষণ জব করার পরেও সেই ভূত কিন্তু আজকে আর গেল না। ও আজকে মনে ঠাঁই নিয়েই এসেছিল, আজকে তুই যাই কর, আজকে তো আমি আর বাঁচতে পারবো না, এই ভেবেই ও ওখানে দাঁড়িয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ও ওখানে নেই। তখনই ভূতটা যেতেই গরু দুটো গাড়িটা ঘুরিয়ে নিয়ে মহাবেগে ছুটতে লাগলো। কি হয়েছে? গরুগুনা এত স্পিডে তো আসার সময় আসছিল না, যাওয়ার সময় এত স্পিডে যাচ্ছে কেন? গরুগুনার গায়ে হঠাৎ এত শক্তি কোথায় থেকে এলো? তখনই গরু চালক উঠে পড়ল। বলছি, একই বাবু, গরুগুনা এত জোরে ছুটছে কেন? গরুগুনাকে তুমি কি চিমটি ফিমটি কেটেছো নাকি, তাই উল্টো পটে যাচ্ছে আবার? তখনই গরু চালক গরুগুনাকে ঘোরানোর লেগে অনেক চেষ্টা করলো, তবে চেষ্টা বিফল হলো। গরু আর ঘুরলো না, গরু আরও হাই স্পিডে ভাগতে লাগলো। আরে গরু চালক, তোমার গরু কি আর থামবে না নাকি? হয়তো কোনো একটা ভয় পেয়েছে, তাই গরুগুনা এত জোরে ছুটছে, না হলে তো ছুটতো না। তখন গরু চালক মনে মনে ভাবলো আমার গরুগুনা হঠাৎ আমার রাতে বেলায় এত শক্তি কি করে এলো? কালকে নাঙল টেনে দেখবো এতগুনা শক্তি দেখাতে পারছে কি। আজকে তো বেশ ভালোই ছুটছে, কাল যদি না ছুটতে পারে কালকে মেরে লাল করে দেবো গরুগুনাকে। গরুটা দৌড়াতে দৌড়াতে তারা যেন একদম একটা বাজারের মধ্যে এসে পৌঁছালো। তখন গরুগুনা বাজারের মধ্যে অনেক লোক আর গরু দেখতে পালো বলে গরুর গাড়িটা তখন দাঁড়ালো।
গরু দুটো দাঁড়িয়েই দেখে মনে হচ্ছে ভয়ানক শান্ত হয়ে দাঁড়িয়ে পড়লো গরু দুটো চোখ দেখে মনে হচ্ছে খুবই ভয় পেয়েছিল, তাই এত জোরে ছুটে এলো। তখনই আমি বললাম গরু দুটোকে ঘাস জল খেতে দাও, কালকে সকালে রওনা দেবো, আজকে রাত হয়েছে, আজকে আর রওনা দেবো না, এখানে চা ফা খেয়ে আজকে এখানেই কাটিয়ে নেবো দিনটা। এই বলে ও চা খেতে চলে গেল আর গরুকে ঘাস খাওয়াতে চলে গেল। তারপরে ওখানে চা ভা খেতে খেতে আরও 7 বছর কেটে গেল ওর। কিন্তু আরও 7 বছর কেটে যাওয়ার পরে ওর এরম ধারা ভয় কোনোদিন পায়নি, আর ওই বুড়োটার ভয় দেখাতেও আসেনি ওকে। আর বছরই হোক এই তাবিজটা আমি খুলবো না, তাবিজটা খুললে আমাকে মেরে ফেলবে, তাই এরমভাবে তাবিজটা আমি সারা জীবন পরে থাকবো যতদিন না মরছি। এই গল্পটা এখানেই সমাপ্ত হইল। এরম ধারা ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই মিলে, আর ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে দুটো কমেন্ট করে দিও। এরকম ধারা ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়। এই কে রে আমার পুকুরের সাইডে মাছ ধরছিস? দাঁড়া হতচ্ছাড়া, তোকে দেখাচ্ছি মাছ ধরা। লোকের পুকুরে মাছ ধরিস, তোর বাপ মা তোকে মানা করে না? দাঁড়া তোকে একবার ধরতে পারি আমি, তারপরে তোকে ভোলাচ্ছি তোর নাম। এই বুড়োটা কোনোদিন শান্তি করে মাছ ধরতেও দেয় না, দাঁড়া তো আজ তোকে দেখছি। প্রতিদিন আমি মাছ ধরতে আসি, তুই আমাকে জ্বালাইস, আমি একটা মাছও পাই না। আজকে আমি নুকিয়ে তোকে ভয় দেখাবো, তোমাকে ভয় দেখিয়ে আমি তারপরে কাজ সাইজটা করবো, না হলে আমি মাছ ধরতে পারি না। এই বলে আমি গাছের পেছতে গিয়ে এবার তোমাকে ভয় দেখাচ্ছি, দাঁড়াও। তখন আমি আস্তে আস্তে বুড়োর কাছে চলে গেলাম, দিয়ে বললাম, এই যে বুড়ো আমি এখানে, কি বলছো বলো? আরে তুই আমার পুকুরে মাছ ধরছিলি, দাঁড়া তোকে আমি আজ দেখছি। এই বলতে বলতে জলে ঠেলা মেরে ফেলে দিল বুড়োটাকে। আর বুড়োটা সাঁতারও জানতো না, তাই ও সাহায্য করার লোকে মেলা সাহায্য চাচ্ছিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল দিচ্ছিল বুড়োটাকে। তোমার মেলা বয়স হয়ে গেছে, এবার তুমি পুকুরে ডুবে মরো। ছোটবেলার বন্ধু 3 জনে, কালু, ঈশ্বর আর পটল। ধাওড়া গ্রামেই 3 জনের বাড়ি, আর ছোটবেলা থেকে মাছ ধরার খুব নেশা ওদের। এই মাছ ধরার নেশা এক ধরনের নেশা বললেই চলে, এ বিরাট নেশা, একদম ধরে গেলে একজনের আর ছাড়ে না, তাই পেরায় ওরা মাছ ধরতো। এসব খাল বিল জলে লোড, এর জন্যই ওরা 3 জনা মাছ ধরে ধরে বেড়ায়, তার লেগে এত নেশা লেগেছিল ওদের এসব খাল বিলে মাছে লোড। তাও এতদিন ধরে ওদের মাছ ধরে মাছ পুড়াতে পারছিল না। কী রে কালু, চুপচাপ কেন? কিছু হয়েছে নাকি তোর? না না, কিছু হয়নি রে ঈশ্বর আমার, কি আর হবে। এই চাষবাস নিয়ে মাথায় যা কমাস যা হেডেক গেল, এতেই বিরাট চিন্তায় রয়েছি রে। আসল কাজটাই তো একদিন ধরে করে ওঠা হলো না রে। তখনই পটল বলে ওঠে, আশ্চর্য কাজ? কি আসল কাজ? আর কিসের কথা বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে কালু, আমি হালকা হালকা বুঝতে পেরেছি তুই যেই কথাটা বলছিস, তুই মাছ ধরার কথা বলছিস, গ্যারান্টি এটাই হবে। একদম ঠিক ধরেছিস রে পটল, তুই বিরাট বর্ষা নেমেছে, তাই পুকুরে মেলা মাছ রয়েছে, তাই ধরতে হবে আমাদের 3 জনাকে মিলে। ওই দেখ জ্যাগ আসছে, ওই জ্যাগ এখানে আয়, বুঝলি? কিরে আজকে তোরা 3 জনাই ভালো মানুষ এখানে বসে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, তোরা কি গেঁজা খাচ্ছিলি নাকি? আরে ওসব কিছু খাচ্ছিলাম না, মাছ ধরতে যাবো রে। জ্যাগ, তুই কি যাবি আমাদের সাথে? তা বল। তা অনেক দিনে বিলখালে মাছ ধরিনি, তা তুই যাবি নাকি মাছ ধরতে জ্যাগ? তা বল যাসতা। তা কালু, মাছ কোথায় ধরতে যাবি? চল না কাল পরশু এই পাশের পুকুরটা থেকে মাছ ধরা যাক। দেখে মনে হচ্ছে পাশের খালটা থেকে মেলা মাছ হবে, তাই কালকে সবাই মিলে এসে ধরবো। এখানে মাছ ধরে কি হবে? চল পেতলের খালে মাছটা ধরবো, পেতলের খালে মেলা দিন কেউ মাছ ধরেনি, তাই আমরা গেলে মেলা মাছ হবে, আর পেতলকে মারবো, দিয়ে মেরে অজ্ঞান করে মাছটা ধরবো, নাহলে তো ও চেতন থাকে সারা রাত। তখনই জ্যাক বলল, আমি যাব না, আমার মার শরীর খারাপ, আমাকে বাড়িতে যেতে হবে, তোরা যা সবাই মিলে। তাই আমি যেতে পারবো না রে, তোরা যা, বুঝলি? সবই তো বুঝতে পারছিস, তাহলে আমাকে আর ডাকিস না, তোরা যা, আমি চললাম। এই ঈশ্বর, কথাগুলো তুই ভেবে বলছিস তো? হ্যাঁ রে পটল, আমি ভেবেই বলছি। এই গ্রামের সব থেকে বেশি বড় খাল হচ্ছে আর সবাই নাকি বলে পেতলের খাল বিলে নাকি ভূত রয়েছে, তাই ওখানে কেউ যেতে চায় না। আরে ওসব ছাড়, ওসব আতঙ্ক কথাবার্তা, কেউ মাছ ধরতে যায় না এর লেগে। তা আমরা একদিন চ না, মেলা মাছ থাকবে, সবাই মিলে যাই দিয়ে ধরিগা। আরে কালু বল না, আমরাও তো কতদিন ওখান থেকে চুরি করে মাছ ধরেছি, তাও তো কত কষ্ট করে মাছ ধরতাম রে, তাও তো মেলায় মাছ পেতাম ওখান থেকে। পেতল সারা রাত ঘুমাতো না, সারা রাত বিলে বাংলা মদ খেয়ে ও পাহারা দিত, তার লেগে ওর ঘুম আসতো না, বুঝলি রে? কিন্তু তখন তো পেতল মরেনি, ওই যেদিন থেকে ওই বাংলা মদ খেয়ে নিশানা সামলাতে পেরে বিলের জলে মারা গেল, সেদিন থেকেই তো ভয় লাগে, সবাই তখন থেকে বলে ওখানে ভূত থাকে। কালু, ঈশ্বর, পটল ওই বিলে যাবে বলছে, ওরা যদি বড় বড় মাছগুনা যদি পেয়ে যায়, তখন যদি আমি যদি পড়ে যাই শরীর খারাপের নাটক করে, তাহলে তো আমি তো মাছগুনা পাবো না। যাই, আজকে রাতেই যাবো, দিয়ে মাছগুনা ধরবো।
কদিন আগের কথা, কোন গ্রাম, ধাওড়া গ্রাম থেকে কটা লোক এসেছিল ওই বিলে মাছ ধরবে বলে পেতলের, কিন্তু ওই বিলে ভূতের ভয়ে কেউই যেতে পারেনি। আর আমরা যদি ওখানে গিয়ে যদি বিপদে পড়ি, আরে না রে না, বিপদে পড়বি না পটল, ওখানে মাছ ধরবো রুই দিয়ে আর বাংলা মদ দিয়ে খাবো, বুঝতে পারলি? ঠিক আছে, কাল রাতেই যাবো ওই বিলে মদ খেয়ে, বুঝতে পারলি? তাহলে ভূতের ভয় লাগবে না আমাদের। একটু মদ খেয়ে যাবো, হালকা হালকা গোলাপি নেশা করে, দিয়ে সবাই মিলে গিয়ে মাছ ধরবো, দিয়ে রুই মাছ পাবো, ওটা দিয়ে ভাত টাত খেয়ে বাজারে বিক্রি করে বাড়ি চলে আসবো। আরে ঈশ্বর, তোদের বাড়ির আম গাছে মেলা পিঁপড়ির ডিম হয়েছে না, সব ঝোলাই করে নিয়ে আসবি, বুঝতে পারলি তো? নালে আসলে মার খাবি। এবার বর্ষায় তাহলে জমিয়ে দেশি রুই আর বাংলা খাওয়া হবে, ঠিক আছে তো? ওটাকে মাছ ফাছ ধরে বাজারে বিক্রি করে যা পয়সা হবে ওটা দিয়ে দেশি রুই আর বাংলা মদ কিনে নিয়ে আসবো সবাই মিলে, দিয়ে বসে বসে খাবো, বুঝতে পারলি তো? সবাই মিলে। তাহলে ঠিক আছে, চল কালকেই মাছ ধরার লেগে রওনা দেবো। কালকে যাব পেতলের বিলে মাছ ধরতে। সেই রাতেই জ্যাক চুপি চুপি ছিপ নিয়ে চললো, ওদেরকে না বলে শরীর খারাপের বাহানা করে ও চললো মাছ ধরতে। ওদের আগে বড় বড় মাছগুনা ধরবে বলে ও ছিপ ফেলছিল। আরে কে কে ওখানে? ওরে যা, কে কে আমাকে টেনে মাটির মধ্যে ঢুকিয়ে নিলে? তখনই জ্যাক বলতে লাগলো, ও তো সাঁতার জানে না, ওকে নিচে পা ধরে কেউ টানছিল, বাঁচাও বাঁচাও করে বহুত জোরে জোরে চিৎকার করছিল জ্যাক। তারপরে মাটির তলায় টেনে নিল জ্যাককে। পরের দিন সকালবেলায় কি হলো, পেতলের বিলে জ্যাকের মৃত্যুর কথা পাড়ায় পাড়ায় ছড়িয়ে গেছে। তাই সবারই মুখে একটাই কথা, জ্যাক মরল কি করে ওই বিলে গিয়ে। কাল কিভাবে আমাদের জ্যাক জলে ডুবে মরল, তোরা সব শুনেছিস তো সব কথা? আমাদের কি বললো, থাকবে না, ওর মাকে নিয়ে ডাক্তারখানায় দেখাতে যাবে। আর তোরা দেখেছিস ও কেরম লোভী, সেই দিন রাতের বেলায় চলে গেছে একা একা বড় মাছগুনা ধরবে বলে। কেলু, আমার মনে হয় ও এমনি এমনি মরেনি, ওকে মনে হয় সেই পেতলের ভূতেই টেনে নিয়েছে, বুঝেছিস? ওই পেতল মরেছে সবাই জানে, ওইখানে ওই পুকুরেই থাকে পেতলের ভূত। আর এমনিতে তো জ্যাক সাঁতার জানতো না, হয়তো কোনো বিড়াল কুকুর দেখে জলে লাফ মেরেছে হয়, ওসব কথা বাদ দে। তাহলে আজ রাতে যাচ্ছি আমরা কিন্তু পটল, আজ বাংলা ফাংলা বেশি করে নিয়ে আসবি, বুঝতে পারলি তো? রাতে বেলায় খেয়ে দিয়ে মাছ ধরতে যাব। পটল আর কালু এখানে মাছ ধরার যত সরঞ্জাম জিনিসপত্র নিয়ে এখানে হাজির হয়ে বসে আছে, কখনই ঈশ্বর আসবে আর ওরা তিনজনা মিলে যাবে মাছ ধরতে। কিন্তু একটা বাধা আসতে পারে ওদের মাছ ধরতে গিয়ে, আকাশে কালো মেঘ চলছে, যদি বৃষ্টি এসে যায় তাহলে ওদের মাছ ধরা ডকে উঠবে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। আরে পটলা, তোর ভাই কেলো এখনো আসলো না কেন রে? হয়তো কোনো জায়গায় গেঁজা ফেঁজা খাচ্ছিল, ওই তো আসছে আসছে কেলো, কেলো আজ আসুক। এই পটল আর ঈশ্বর, বাংলা খেয়ে এসেছিস তো আজকে? হ্যাঁ সবাই খেয়ে এসেছি, চল এবার মাছ ধরতে যেতে হবে, মেলাক্ষণ লেট হয়ে গেল, নাহলে বৃষ্টি আসতে পারে। একটু বাংলা নিয়ে থুয়ে দিয়েছিস তো, ভারী রাতে খেতে হবে, নাহলে ঘুম আসবে, বুঝতে পারলি তো? আরে ঈশ্বর, তুই আর ভয় দেখাস না তো, ওখানে কিছু নেই বলছি তো, চল, যেতে ইচ্ছা হয় তুই যা, না যেতে ইচ্ছা হয় তুই বাড়ি যা না, তোর এমনিতেই তো ভয় বেশি। আরে চল না একবার ওখানে, আমরা তো সব বাংলা ফাংলা খেয়েই তো যাচ্ছি, কোনো ভয় লাগবে না, চল। তখনই ঈশ্বর একটু মনে মনে ভাবতে লাগলো, তাই ভেবে ভেবে বলল, রাতেবেলায় আমি চলেই যখন এসেছি তাই চলতে লাগলো কালু আর পটলের সাথে বাংলা খেয়ে মাছ ধরার লেগে রওনা পেতলের বিলে। দেখা যাক এদের সাথে কি হয় আজকে। তখনই তিন মাতাল চলে যায় শুনশান পথ দিয়ে হাঁটতে হাঁটতে মাছ ধরার লেগে রওনা। তখনই দেখতে পায় কি আকাশে কালো মেলো মেঘ বাসা বাঁধছে, হয়তো বৃষ্টি এসে যেতে পারে। তখনই কালু বলে উঠে, ওটা কি ছিল রে? বলছো ওটা কিছুই না, ওটা একটা লক্ষ্মী পেঁচা হতে পারে, চল তাড়াতাড়ি রওনা দে, বৃষ্টি চলে আসবে যে। তা বললো ঠিক আছে চল, তাড়াতাড়ি চল। রাত মেলাটা গভীরের দিকে গড়িয়েছে, ওরা তো বাংলা ফাংলা খেয়ে এসেছে, আজকে ওদের ভয় ভয় তো লাগছে না, তাই সবাই এগিয়ে এগিয়ে চলেছে। আর ঈশ্বর একটু ভয় বেশি, তাই ওই আগাতে গিয়ে ভয় পাচ্ছিল। পেতলের বিলটা দেখে মনে হচ্ছে ভালো মাছ আছে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, মনে হচ্ছে বড় বড় রুহা মাছ রয়েছে, ওখানেই খাবো রুহা মাছগুলো, আজকে বিক্রি করবো না বাজারে। তবে কোন জায়গায় বসা যায় দেখি মাছ ধরার লেগে, ওই তো পশ্চিম দিকটা বসার লেগে ভালো মনে হচ্ছে, চল ওদিকে গিয়ে সবাই মিলে বসি। এই তিনজন আমরা বসে পড়েছি তিন মাতালে মাছ ধরতে, দেখা যাক আমরা মাছ পাই কি আজকে। তিন মাতালে বসে বসেই তখন ছিপ ফেলতে লাগলো, দেখা যাক এদের কপালে আজ মাছ রয়েছে কি না, না ভূতেরই কামড় রয়েছে এদের কপালে। আর এই পটল, যেটাই করে মাছ নিয়ে যাব সেটা রেডি করে থুয়েছিস তো? এক্ষুনি যদি মাছ পেয়ে যায় তাহলে নিয়ে যেতে হবে। আর এই পটলা, ফালতু বাজে বকিস না তো, আগে মাছ ধরে নে তো, তারপরে তো মাছ ধরবি নাকি, তারপরে তো ঝুলাই থবি নাকি। কিন্তু পটলা আর কালু কথা বললেই, কিন্তু ঈশ্বর এখানে কথা বলে না, ও চুপচাপ এখানে মাছ ধরতেই থাকে, ঠিক আছে? কিন্তু ঈশ্বরের মনে হালকা হালকা ভয় বলে এদিক সেদিক তাকাতে লাগে। কিন্তু এমন সময় হঠাৎ ঈশ্বর দেখতে পেল ওখানে কোনো ঝোপ লড়ছিল।
তখনই ঈশ্বরের মনে একটু হালকা হালকা ভয় লাগতে লাগলো। ওখানে কি ও ভাবলো বুনো শুয়োর নাকি রে? কালু আর পটল, জানিস তো ওখানে কি একটা নড়ে উঠলো রে? আরে ঈশ্বর কিছু না রে, ও একটা কুকুর শিয়াল হবে হয়তো। আরে তোর এত ভয় কেন রে ঈশ্বর? তোর এত ভয় তা তুই আমাদের সাথে আসলি কেন? তোরা আমাকে বাজে বকাস না তো। আরে ওটা কি এখনো নড়ছে যে? আরে ওটা কি কালো ছায়া যে? আরে কালু আর পটল ও দেখ, ওইটা কালো ছায়া, ওটা কি দেখ একদম তোরা। তখনই তিনজনের বুকটা একদম ভয়ে কেঁপে ওঠে, মদের নেশা কেটে যায় ওদেরকে ওই ছায়াটা দেখে। কালুর মনে খুব ভয় ছিল, কিন্তু গাঁজা খেয়ে এসেছিল বলে আজকে ওর ভয় লাগছিল না। তারা তো আমি দেখে আসি ওটা কি, এই বলে কালু উঠে পড়লো ওখান থেকে। তাও উঠছিল না কালু। তখন ঈশ্বর বলল, ছেড়ে দে না, কি অত দরকার দেখার ওখানে, এখানে চুপচাপ মাছ ধর। তখন ঈশ্বর ওকে বলছিল বুনো শুয়োর হতে পারে আর এখানে আসবে, তখন আমরা ধরতে পারি। কিন্তু কালো তো গেঁজাখড়ি মানুষ ছিল, ও কারুর কথা না শুনে ওখানে চলে গেল দেখতে ওটা কি জিনিস। কালু আস্তে আস্তে এগাতেই আরও ঝোপগোনা লড়ে উঠছিল। প্রায় আধ ঘন্টা কেটে গেল, কিন্তু কালু এখনো ফিরে আসলো না। কিন্তু ওদের মনে নেই কালু আসছে না, ওদের মনে আছে একটাই কথা, ওদের ছিপে এখনো মাছ উঠছে না। তখনই পটল মাতাল বলে উঠল, দেশি রুই কই? একটা তো চুনোচানা মাছও তো ধরে উঠলো না। এই কী ব্যাপার, পেতলের খাদে কি একটা মাছও নেই নাকি? ফালতু আমাদেরকে পয়সা খরচা করে মদ খেয়ে পুকুরে মাছ ধরতে আসলাম রাতে বেলায় এই শীতের সময়। আমার তো একটু ভালো লাগছিল না, তাই আমি তোকে মানা করলাম আসার লগে, তাও তোরা চলে আসলি জোর করে। আরে পটল, আমার খুব ভয় করছে রে, এখন কি করি? আমরা তো উঠে যেতেও পারছি না। আরে পটল, তোর ভাই কালু তো এখনো ফিরে আসলো না, ওর কিছু হয়ে যায়নি তো? চল তো গিয়ে দেখি কালু গেঁজাখোর এখনো আসছে না কেন। কিছুক্ষণ পটল আর ঈশ্বর খোঁজাখুঁজির পরে কালুকে দেখতে পেল। কালুর চোখগোনা গেঁজা খেয়ে লাল লাল করে চলে এসেছিলে, এইটাই ভাবছিল পটল আর ঈশ্বর। তাই বলছিল তুই আবার কোনো একটা বুড়োর সাথে গেঁজা খেতে বসে পড়েছিলি, তাই তোর চোখগোনা এত লাল লাগছে দেখে। তখনই কালু বলে চলে গেল, আমি গেঁজা খাইনি, তোরা বাজে বকিস না তো, চল মাছ ধরি গা। তবে ঈশ্বরের মনে হালকা হালকা ভয় তো, তাই কালুকে জিজ্ঞেস করলো, এই তোর কিছু হয়েছে নাকি রে? তাই আমাদের সাথে কথা বলছিস সে না? এই কথা বলার পরেই কালুর ছিপে ফটাফট মাছ উঠছিল। কিন্তু ওরা তো জানে না কালু একটা মানুষ নয়, ও হচ্ছে সেই পেতলের ভূতে কালুকে ধরেছে, তাই কালুর ছিপে টকাটক মাছ উঠছে। তখন পটল বলে উঠে, এই কালু গেঁজাখোর, তোর ছিপে খুব তো মাছ ধরছিস, আমাদের ছিপে তো একটা মাছও পড়ছে না, কি হয়েছে রে? না রে, আমার চারে অন্য কিছু দিয়ে আছে, তাই এত সুন্দর মাছ পড়ছে। আরে কি রে কালু, বিড়বিড় করে একা একাই বকছিস যে? তোর গেঁজা খেয়ে কি নিশা লেগে গেছে নাকি বেশি রকম? তাই তুই বেশি রকম এখানে হাসছিস, তোকে না নিয়ে আসলে আমি পারতাম। আরে এই পটল, ওকে বেশি বকিস না তো, আমার একটু খারাপ লাগছে, আমার ছোটোবেলাকার বন্ধু। তুই তো আমার সেদিনকার বন্ধু হলি, মদখোর। যেদিন থেকে মদ খেতে লাগলাম সেদিন থেকেই তো আমরা বন্ধু। তখনই দেখতে পাই কি, ও তো পেতলের ভূতের ছবি ওর মুখে আসছে। তখনই পেতল বলে উঠল, আমার বিলে মাছ ধরতে আসা তোদের এত বড় ক্ষমতা, আর তোরা মদ খেয়েছিস বলে তো তোদের কিছু ভয় লাগবে না? তোদেরকে আজ দেখছি দাঁড়া। আমি তো এক মাতালকে মেরে দিয়েছি, আর দুই মাতালকে মেরে এই বিলের মাছ ধরা শেষ করব। তখন ঈশ্বর বুঝে গিয়েছিল ওটা ভূত, ও নিশা ছেড়ে গিয়েছিল। তখনই পটলকে বলল, পটল রে এটা ভূত, পালিয়ে চল। আমি তো পালালাম বলে ঈশ্বর পালিয়ে গেল। আর ঈশ্বর পালাতেই পটল মাতালকে জলের মধ্যে ফেলে দিয়ে টানতে লাগলো সেই পেতলের ভূত, দিয়ে পটল মাতালকে ডুবিয়ে দিল। আর তখনই ঈশ্বর পালিয়ে যাচ্ছিল, তখনই সেই পেতল ভূত ঈশ্বরের সামনে এসে দাঁড়ালো। আমার বিলে মাছ ধরতে এসেছি ঈশ্বর মাতাল, আজকে তোকে দেখাচ্ছি মজা। এই বলে ঈশ্বরের কাছে আসছিল ভূতটা, আর ঈশ্বরের কাছে একটা তাবিজ থাকাতে ভূতটা ছিটকিয়ে চলে গেল। তখনই পেতল ভূত বলল, এই তাবিজের জোরে আজ বড় বাঁচা বেঁচে গেলি, কিন্তু তুই কদিন বাঁচবি? তুই আমার বিলে মাছ ধরেছিস না, তোকে তো আমি মারবই একদিন না একদিন। তখনই এইসব বলাতে ঈশ্বর পালিয়ে গেল বাড়ির দিকে, ভূত ভূত করতে করতে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ থাকলে আমাকে। এইখানেই গল্পটা শেষ হইল। তোমরা জানো কেউ ওই ওরমধারা গর্তে কোনোদিন মাছ ধরতে যাবে না, তাহলে তোমাদের সাথেও এটা হতে পারে। তাই সবাই বাড়িতে মাছ কিনেই খাবে। আর এরম ধারা ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে, তাই ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং লাইক